সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। রাজধানীতে এখন সবচেয়ে প্রচলিত যে শব্দটি সেটি হচ্ছে আন্দোলন, রাস্তা বন্ধ এবং ভোগান্তি। এই ভোগান্তি আসলে কতটা আমাদের জনজীবনের প্রভাব পড়ে সেই বিষয়ে আলোচনা করব। সেই সঙ্গে কথা বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা এবং ভাবনা নিয়ে। চারজন অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, এরপর রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, গবেষক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। আমার বাঁদিকে রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সবশেষ রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনার চারজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই মাসুদ কামাল আপনাকে দিয়ে। আমরা তো যেটা দেখেছি বিগত 15-16 বছরে যে আন্দোলন হয়েছে, বিএনপি সহ সমমনা রাজনৈতিক আন্দোলন করেছে নানা দাবিতে, সফলতা ব্যর্থতা ভিন্ন জায়গায়, কিন্তু এখন যে আন্দোলনগুলি হচ্ছে সবশেষ জগন্নাথের শিক্ষার্থীরা করছেন। এই মুহূর্তে যখন আপনার সাথে কথা বলছি তখনও কিন্তু এই আন্দোলনের কর্মসূচি চলছে, রাস্তা বন্ধ আছে এবং এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ যেটা বলছে ভোগান্তির কথা বলছে। তো এগুলো আসলে এই আন্দোলনের নামে যা হচ্ছে তার যৌক্তিকতা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। দেখেন, এখন মধ্যরাত, আপনি বললেন যে এখনও আন্দোলন চলছে, জগন্নাথের ছাত্ররা রাস্তায় আছে, তারপর ভোগান্তি হচ্ছে। আমি যদি জগন্নাথের আপনার ওই কাকের যদি আসতে যাই, আমি আসতে পারবো না, আমাকে একটু ঘুরে আসতে হবে, এটা অবশ্যই আমার জন্য ভোগান্তি। কিন্তু যারা সারাদিন ওখানে আছে তাদের ভোগান্তি না, তাদের ভোগান্তিটা আপনি কী বলবেন? ওরা যদি আমার ভোগান্তির কারণ হয় তাহলে ওদের ভোগান্তির কারণটা কি? সেই প্রশ্নটা আমি করতে চাই। এই সমস্যাটা সমাধান এক সময় হবে, যে সমাধানটা হবে সেই সমাধানটা আরও 2 দিন আগে হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণে ওদের ভোগান্তিটা যাদের হাতের সমাধান তারা ফিল করছে না। 2 দিন আগে যখন ওখানে একটা আন্দোলন হলো, ওই জায়গায় আন্দোলন হয়েছে, এই পাশে আন্দোলন হয়েছে, ওটা আরও সেন্সিটিভ ছিল, কারণ এখানে একটা 5 স্টার হোটেল ছিল, বিদেশি অতিথিরা আসতো। তাদের এখানে যে আন্দোলনটা হয়েছে সে আন্দোলনকে তারা যেভাবে এন্টারটেইন করেছে, এদেরকে কি সেভাবে এন্টারটেইন করছে? এরাও ছাত্র অথবা সদ্য ছাত্র তো শেষ করেছে, ওখানে তো পুরা ছাত্র। দেখেন, একটা আন্দোলন হচ্ছে, আন্দোলনে 3 দফায় কতটুকু যুক্তি আছে, যুক্তি নেই, এটা নিয়ে আপনি লম্বা বিতর্ক করেন, পরে কোনো সমস্যা নাই। কিন্তু তার আগে আমার কথাটা হলো, জগন্নাথে স্টুডেন্ট, টিচার, কর্মচারী, চাপরাশি, দারোয়ান, এমন একজন লোককে আছে যারা এই আন্দোলনের সঙ্গে একাত্ম নয়? পাবেন আপনি? স্বয়ং ভিসি চলে আসছে আন্দোলনের মধ্যে, প্রক্টর এসে রাস্তার মধ্যে বসে গেছে। এতগুলি লোক, এগুলি কি কীটপতঙ্গ? এগুলো আমাদের এই যে আপনার লটারিতে পাওয়া উপদেষ্টা যারা, এরা এদেরকে কীটপতঙ্গ মনে করে? কোনো গুরুত্ব নাই। আচ্ছা, তাদের এরা কি ব্যাপার? তাদের আলোচনা কি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে? সিআর আবরার নামে একজন যে প্রাণী, একজন এক ভদ্রলোক যে আমাদের এখানে আসেন এই বাংলাদেশে, টের পাইছে রে পর্যন্ত? টের পাইছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে দেখেছি। কারণ ওখানে ওনার ছিলেন, মহামান্য ছিলেন, মহামান্যর সামনে যে না বসলে তো ওনার চাকরি কনফার্ম হয় না। একই স্টাইল, একই রকম হাত কসলানো, একই রকম স্তুতি, যেটা আগে হইতো এখনো হচ্ছে। এবং ওই স্তুতি বাক্য কে কতটা করতে পারছে তার উপর নির্ভর করছে তার চাকরির স্থায়িত্ব। ভাই, আগে তো তার ওদের একটা জবাবদিহিতা ছিল মিনিমাম, এখানে তো কোনো জবাবদিহিতাও নাই। কোনো জবাব দিতে আছে এদের, কারো কাছে কোনো জবাব দিতে করতে হয়? জি, এই জবাব দিয়ে আগে নয় জবাব দিতে নামে একটা নাটক হইতো, তাও হইতো রে ভাই। এই প্রসঙ্গে আমরা নুরুল হক নূর ভিপি আমি বলতে চাই এই কারণে, কারণ এই রিলেটেড শিক্ষার্থীদের আন্দোলন নিশ্চয়ই আপনাকে ছুঁয়ে যায়। মাসুদ কামাল যেটি বলছিলেন যে দাবি মানা না মানা সেটা পরের বিষয়, তাদের যে ভোগান্তিটা হচ্ছে শিক্ষক ছাত্র সেই বিষয়টি, সেটি কেন ফিল করা যাচ্ছে না কেন? আর কিছুদিন আগেই আমরা আরেকটি আন্দোলন দেখেছি যেটির উদাহরণ মাসুদ কামাল দিলেন। আপনি একজন সাবেক ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আপনার কতটুকু কি ছুঁয়ে যায়? আমরা খুবই মর্মাহত হয়েছি এবং এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বিশেষ করে এই সরকারের আচরণটা এরকম হবে এবং সামনে যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব একটা বক্তব্যে বলেছেন যে আমরা বাঘের মুখে পড়েছি। সেটা মনে হচ্ছে বাস্তবই, সিনিয়র মানুষ তো, আমরাও তো দূরদর্শী জায়গা থেকে বলতে পারি না, উনি বলেছেন মনে হচ্ছে বাস্তব যে আজকে
যেই ছাত্ররা আজকে এই ছাত্র উপদেষ্টা বানাইলো, তাদেরকে হিরো বানিয়েছে, আজকে তাদের যে ভাষা, ল্যাঙ্গুয়েজ, টোন টিউন, এবং বিশেষ করে যেখানে তাদের উচিত যে শিক্ষার্থীরা তো তাদের এই তো কয়েকদিন আগেই তো তাদের সাথে আন্দোলন করেছে, হলে থেকেছে, তো সেখানে তাদের একটা সহানুভূতি থাকবে, আইসে কথা বলবে। শিক্ষকদেরকে তো আমরা তো এখনো গ্রামে গেলে হাই স্কুলের শিক্ষকদের, প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে দেখলে আমরা জায়গা সরে গিয়ে বসতে দিই, স্যার বসেন। সেখানে গ্রাজুয়েশন শেষ হয়েছে কিনা আমি জানি না, স্বাভাবিকভাবেই মেধাবীরা এই রাজনীতি করে অনেকে, কিন্তু অনেকে ঠিকঠাকভাবে পড়াশোনা করেও না। তো সেক্ষেত্রে উপদেষ্টা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ওখানে সিনিয়র টিচার, তাদের সাথে কি মানে আচরণ। এবং যেখানে কয়েকদিন আগে এখানে কয়েকটা আন্দোলন আছে, এই যে এনসিপি বা এই বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবাই না, ছাত্রদল তো তার ব্যানারে ফিরে গেছে, শিবির তার ব্যানারে ফিরে গেছে। এখন এই নতুন যারা দল গঠন করেছে তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনকে এখন একটা ধান্দাবাজির ব্যানার হিসেবে টিকিয়ে রাখছেন। সো এই বৈষম্য বিরোধী ব্যানারে তারা কয়েকবার কিছু হলে উপদেষ্টার সাথে যান, প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন, তার কাছে জবাবদিহি চান, মানে তাদের ইন্টারেস্টের জন্য। তো যেখানে কয়েকদিন আগের একটা আন্দোলন হলো, সেই আন্দোলনে ওখানে হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির, প্রথমে এনসিপি গেল, তখন আবার সবাই যখন ভেবেছে যে এটা তো এনসিপির আন্দোলন হবে, তখন আরও কিছু দলকে ডেকে নিয়ে গেল, রাতেই আসেন, যদিও আমরা বিএনপি আর অনেকেই যাই নাই, আমরা আন্দোলন করেছি পল্টন থেকে। সেইখানে তাদেরকে সামিয়ানা টানিয়ে দেওয়া হলো, ঠান্ডা বাতাস দেওয়ার জন্য আপনার সিটি কর্পোরেশন পানি ছেটালো, বিস্কিট দেওয়া হলো, কলা দেওয়া হলো। আর মাসুদ কামাল ভাই যেটা বলেছেন, ওইখানে অনেক অছাত্র, অনেকে ছাত্র তো না তাদের, এবং অনেকে যারা ওই যমুনার ওখানে গিয়েছিলেন তারা নিরাপত্তার জন্য হুমকিও ছিলেন। সেইখানে পুলিশ ওই ধরনের একটা ব্যবহার, এই ধরনের একটা ব্যবহার করলো না, বরঞ্চ তাদেরকে জামাই আদর করলো। আর এখানে রানিং ছাত্র শিক্ষক, যেটা ভাই বলেছেন যে চাপরাশি পিয়ন থেকে শুরু করে সবাই, তিনটা অত্যন্ত যৌক্তিক দাবি যে দ্বিতীয় ক্যাম্পাসের আন্দোলন অনেক দিনের আন্দোলন ছিল। তারপরে তারা যেই ডিমান্ডটি করেছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা বাস্তব ভাই, এই দেশের এই সরকারি বিশ্ববিদ্যালয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরাই বেশি পড়ে। তো ডিমান্ড করেছে যে তাদের 70% আবাসিক বৃত্তি, 70% না দেখ, সরকার ডাইকে বলবে বাবা আমার টাকা নেই, আমি তোমাদেরকে 10% দেবো, এটা সান্ত্বনা তো দেওয়া যেত। কিন্তু এখানে কেউ কোনো কথা বললো না, বরঞ্চ পুলিশকে দিয়ে যেইভাবে এখানে শিক্ষকদেরকে পেটানো হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, আমি মনে করি এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার দাবি করা উচিত ছিল। সত্যিকার অর্থে আমি আজকে বলেছিলাম তাদের সাথে যোগাযোগ করে যে আপনারা কি রাজনৈতিক সমর্থন চান কিনা, প্রয়োজন আমরা এসে বাধ্য করবো, ওখানে ডক্টর ইউনূস এসে প্রয়োজন আপনাদের সামনে ক্ষমা চাইবে যে তার সরকার এটা করেছে। কারণ শিক্ষকদের ছাত্রদের এইভাবে করতে পারে না। তারা বলেছে যে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরাই আমরা আমাদের দাবি আদায় আছি, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যাব না, আপনাদের সহানুভূতির জন্য ধন্যবাদ। তো তাদের এই ডেডিকেশন আছে, এখন লেগে আছে, কিন্তু এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। আমি ডক্টর জাহিদুর রহমানের কাছে যেতাম, কিন্তু যেহেতু প্রশ্নটি অনেকটা মঞ্জু ভাইয়ের দিকেই গেছে, তো সেহেতু মঞ্জু ভাইয়ের কাছে জানতে চাই, এই যে এনসিপি ডেকে নিয়ে গেল, জামাই আদর করলো, বিষয়গুলি কি আসলে? এগুলি কিন্তু জনমনে বড় প্রশ্ন দেখা দিচ্ছে। না, প্রশ্ন তো দেখা দেওয়ার যৌক্তিক কারণ আছে। একটা যেটা বারবারই কথা আসছে যে ঠান্ডা পানি এবং গরম পানির যে পার্থক্যটা। ঠান্ডা পানি আমিও উপভোগ করেছি সেদিন, কারণ আমি সেখানে গিয়েছিলাম তীব্র গরমের মধ্যে। হঠাৎ দেখলাম যে যে ঠান্ডা পানির কোনো এটা আমি আগে দেখিনি অবশ্য, এটা ঢাকা সিটি কর্পোরেশনের একটা গাড়ি থেকে দেখলাম ইয়ে হচ্ছে। তা আমি খুশি হয়েছি এবং অভিনন্দন জানিয়েছি যে এটা একটা নতুন উদ্ভাবন, যে আন্দোলনে সরকার মানে বাধা না দিয়ে বা সরকার বিরোধিতা বা আঘাতের জায়গা থেকে সেখানে সহযোগের ভূমিকা থাকে। 2013 সালে গণজাগরণ মঞ্চ হয়েছিল। গণজাগরণ মঞ্চ হয়েছিল, আচ্ছা ঠিক আছে, এটা আপনি অবশ্যই গণজাগরণ মঞ্চের ঘনিষ্ঠ ছিলেন বলে একেবারেই না, আমার জানা নেই। যাই হোক, তো সেদিন রাতে আমি একটা টক শোতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আমি বললাম যে এই ধরনের ঠান্ডা পানি ছিটানোর বিষয়টাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, বাট আমাদের মিটিংয়ের সময় যদি ঠান্ডা পানিটা থাকে তাহলে খুশি হব, যদি সেখানে না থাকে আবার গরম পানি আসে তাহলে হয়তো ব্যথিত হব। তো বেশি দিন যেতে হয় নাই, কালকে এই পরশুতে আমরা দেখলাম যে ঘটনাটা ঘটেছে। যদিও আজকে আমি দেখলাম যে উপদেষ্টা মাহফুজ আলম এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন, সরি বলেছেন, এবং উনি ভুল সংশোধনের একটা স্ট্যাটাস দিয়েছেন। এখন প্রসঙ্গ হচ্ছে ঢাকা শহরে যে আন্দোলন, এই যে আপনি আজকে যে প্রসঙ্গটা তুললেন, দেখেন গত এই কয়েক মাসে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজের সাথে মাহবুবুর রহমান মোল্লা কলেজ মেবি নামটা, এই যে একটা বিশাল মারামারি হয়ে একটা ম্যাসাকার হয়েছে। এরপরে কি হয়েছে আমরা কিন্তু আর জানি না। এই যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের উপর যত লুটপাট হলো, এত কিছু হলো, এরপরে এটা কীভাবে সমাধান হয়েছে, এরপরের ঘটনাগুলো কিন্তু আর জনমনে আসে নাই, আপনারা মিডিয়াও তুলে ধরেন নাই। এরপরে পলিটেকনিকের একটা আন্দোলন দেখলাম, দীর্ঘ একেবারে পুরো তেজগাঁ থেকে জায়গাটা পুরো বন্ধ ছিল।
ঢাকা কলেজ, সিটি কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের আন্দোলন, তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলন, মানে আন্দোলন এমন একটা পরিস্থিতিতে গিয়েছে যে এই সরকারের মানে অবস্থাটা এমন হয়েছে যে এই সব দাবি মনে হয় এই সরকারকেই পালন করতে হবে বা পূরণ করতে হবে, এ ধরনের একটা সবার মধ্যে মনোভাব। এখন সরকার এখানে কি জায়গায় আসছে? সরকার তো একটা ইন্টারিম গভর্নমেন্ট। আমরা বারবার বলেছি যে এই সরকারের প্রায়োরিটি কী কী। সরকার এখন পর্যন্ত স্পষ্ট করে বলে নাই যে বাবারা আপনারা আমাদের কাছে দাবি দেওয়া নিয়ে আইসেন না, কারণ আমরা এত দাবি দেওয়া পূরণ করার প্রায়োরিটি আমাদের না, আমাদের প্রায়োরিটি অন্যগুলো। বা আমরা বারবার বলছি যে আপনারা এই দাবি দেওয়ার জায়গাটার জন্য একটা জায়গা খোলেন, একটা দপ্তর খোলেন, যেখানে বলেন যে আপনাদের যত দাবি আছে সবগুলো নিয়ে এখানে আসেন, আমরা প্রতিদিন এখানে আপনাদের দাবিগুলো শুনবো। এই সরকারের সময় যেহেতু কম, কাজের ব্যাপ্তি অনেক বেশি, এবং এই সরকার ক্ষমতা আসার আগে আমরা কিন্তু একটা ট্রমার মধ্যে ছিলাম। আজকে মাসুদ কামাল ভাই দেখেন উপরে মানে চুলও সাদা, পুরো শরীরও সাদা, কাপড়ও সাদা পরেছেন, কিন্তু ওনার মুখ দিয়ে যে অগ্নিবর্ষণ হয় সেটা হচ্ছে যে আমাদের কি সময়টা আমরা পার করে এসেছি। যেখানে কারফিউ, যেখানে রাস্তাঘাট ঢাকা শহর ব্লকেট ছিল দিনের পর দিন, সেই জায়গায় আমরা একটু স্বস্তি ফেলবো, সেই না করে আজকে আমরা আরেকটা আন্দোলনের সংগ্রামে এখন ব্লকেটে পড়ছি। এই জায়গায় সরকারের ব্যর্থতা, এবং সরকারের উচিত সবাইকে নিয়ে বসে এটার একটা সমাধান বের করা। ডাক্তার জাহিদুর রহমান, সরকারের ব্যর্থতার বিষয়টি আরেকটি গুরুত্বপূর্ণ কথা মঞ্জুর মঞ্জু বলছিলেন যে এই সরকারের কাছে এত সব দাবি ওনারা এন্টারটেইনও করছে, তো এই বিষয়টি একটু আপনার বক্তব্যটা জানতে চাই। আমি প্রায় সরকারি আচরণকে কোট করার সময়, যখন আগে আন্দোলন হতো, একটা কথা বলতাম, একটা বিখ্যাত কথা আছে, সেটা হচ্ছে তুমি যদি সবাইকে খুশি করতে চাও রাজনীতি করো না, আইসক্রিম বেচো। মানে এই সরকার রাজনীতি করছে না, কিন্তু সরকারে থাকা একটা পলিটিক্যাল ব্যাপার, এবং এখানে আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটর, আমরা আমাদের সংবিধানে এটাকে শাসন বিভাগ এভাবে বলি, প্রয়োজনে শাসন করবেন। মানে আপনি কোনো একটা দাবি নিয়ে এসে বসে যাবেন, আমি জানি ওখানে দুজন পলিটিশিয়ানস আছেন, তাদের জন্য খুবই যদি কিন্তু দিয়ে কথা বলতে হয়, তাদের জন্য স্ট্রেট কাট কথা বলা কঠিন, কারণ তারা জনগণকে নিয়ে রাজনীতি করেন। এই যে নূর বলছেন যে 10%ও যদি সরকার দেয়, চিন্তা করেন তো, এবার সব কলেজের স্টুডেন্টরা রাস্তা ব্লক করে ফেললো, জগন্নাথকে 10% দিয়েছে, আমাদেরকে 10% দেন। প্রচুর কলেজে বিভিন্ন জেলা শহরে গ্রাম থেকে ছেলেরা এসে পড়ে না, ও এসে মেসে থাকে না। চিন্তা করেন তো সরকারের ব্যয়টা কোথায় দাঁড়াবে। অযৌক্তিক দাবি, বাজেটের টাকা 1 টাকাও কমানো যাবে না। মানে ভিসি যদি এসে থাকেন, উনি বাজেট কনসেপ্টটাই বোঝেন না, বাজেট কিভাবে কাজ করে, বাজেটের সম্পূরক বাজেট কিভাবে হয়, কিভাবে কেন কমে, কমতে পারে, আবার বলছি না যে কমবেই, কিন্তু এই যেগুলো শর্তে পরিণত করা। বা ধরুন একই দিন শাহবাগে ডিপ্লোমা নার্সরা রাস্তা ব্লক করে বলছেন ওনাদেরকে ডিগ্রির সমমান দিতে হবে, তারপরে দিলাম, তারপর আমাদের গ্র্যাজুয়েশনে আমাদেরকে মাস্টার্সের সমমান দিতে হবে, যাদের মাস্টার্স আছে আমরা পিএইচডি চাই। এগুলো খুব উদ্ভট ব্যাপার, একদম সোজাসাপটা কথা। মাসুদ কামাল ভাইও বলছেন যে সবাই আসলে কি একটা জিনিসের দাবি নিশ্চিত হয়ে যায়। ধরলাম নার্সিং কলেজের যারা এসছেন তাদের প্রিন্সিপাল সহ সবাই এসে, তাদের 3য় 4র্থ শ্রেণীর কর্মকর্তা, তাদের বাবা মা, ছেলে সন্তান যা আছে সবাই আসলো, তো ডিপ্লোমাকে আমরা লজিক্যাল বলে ফেলবো? সংখ্যা বা সবাই চাওয়া আমাদের এটা লজিকে মানে এস্টাবলিশ করে না। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আমরা এখন কতগুলো গোত্রতন্ত্রে, ট্রাইবালিজমে ঢুকে পড়েছি। আমার একটা গোত্র, আমি আমার বেনিফিটটা নিয়ে, আমি না আর রাষ্ট্রে কি হয়েছে না হয়েছে, এটা সরকার কি পারে না পারে, এগুলো দিকে তাকাচ্ছি না। একটা ভার্সিটি 7 কলেজে থাকলো, ওরা নিজস্ব ভার্সিটি করে দিতে হবে আমাকে, ওর চাইতে আরো বড় এবং আরো পুরনো কলেজ কিন্তু আছে ওই 7 কলেজে, তাদের সমস্যা আছে কিন্তু 7 কলেজ, এটা আমরা এগ্রি করি, কিন্তু আমাকে ভার্সিটি করে দিতে হবে। এটার জন্য অচল করে ফেললো সবকিছু। সরকার আসলে এই পরিস্থিতিটা সরকার তৈরি করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, অনেকের খারাপ লাগতে পারে, জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্টদের উপরে অত্যন্ত ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করা হয়েছে, কথা সত্য। কিন্তু সরকারকে কখনো কখনো বল প্রয়োগ করতে হবে। আমাদের এই ভিডিওটা কি দেখেছি আমরা, মানে একটা ভিডিও তো দেখলে আমাদের একটু আবেগে হয়, কিন্তু আমরা কল্পনা করলে এটা বোঝার কথা। এই যে যখন রাস্তায় ব্লকেটগুলো হয়, বহু রোগীর জীবন সংকটে পড়ে, মারা যায়। এক ইয়াং কাপল, একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, তাদের বাচ্চা মারা যাচ্ছে, বাবাটা কাকুতি মিনতি করছে আমার বাচ্চাটা মারা যায়। এই জায়গায় আসবো আমরা একটা বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন, একটা বিরতি নিয়ে ফিরছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আলোচনায় ছিলাম আন্দোলন প্রসঙ্গে। মাসুদ কামাল, আপনার
অসমাপ্ত বক্তব্যটা জানতে চাই। যখন আলোচনা ছিল, আমরাই আলোচনা করতাম নির্বাচন এবং নির্বাচনের প্রক্রিয়া সংস্কার, তখন এই আন্দোলনের বিষয়গুলো এসে এই আলোচনাগুলো কি আসলে মানে সাইড লাইনে চলে যাচ্ছে কিনা, বা পরিকল্পিতভাবেই এগুলো নতুন ইস্যু তৈরি হচ্ছে কিনা? এখন দেখেন, আপনার মানে যে প্রশ্নটা করছেন, এখান থেকে যদি আমি উত্তরটা খুঁজি আর কি, আমার মনে হয় আপনি নিজেও সেভাবেই মানে প্রশ্নটা করছেন। যে মূল বিষয়টা হলো কি, এই সময়ে আমাদের কাজ ছিল কি, যত কিছুই বলেন রে ভাই, সেটা হলো গিয়ে একটা নির্বাচিত সরকার এবং জনগণের ভোটের মাধ্যমে একটা সরকার, এটা হলো গণতন্ত্রের একদম প্রথম ধাপ। কিন্তু আপনি অনেক কিছু করে ফেলাবেন, কে করবে? একজন লোক করবে, একজন জ্ঞানী লোক নিয়ে আসবেন, বিদেশ থেকে হায়ার করে নিয়ে আসবেন, অনেক কিছু করবেন, দিবেন, তারপর সেটা বাস্তবায়ন করবে কি? সেই সরকারের কাছে কিন্তু আলটিমেটলি যাবেন। তো সরকারটা গঠন করাই হলো গিয়ে সবচেয়ে বড় কথা, এবং সেই সরকারটা হবে জনগণের সরকার। মাহফুজ উদ্দিন কিন্তু একটা চমৎকার একটা স্ট্যাটাস দিয়েছিল, সেখানে একটা আত্ম উপলব্ধি তার আছে যে আমরা এত কিছু করছি, কিন্তু আমরা এখনও গ্রামে পৌঁছাতে পারি নাই, গ্রামের মানুষের কাছে এখনো পৌঁছাতে পারিনি। তার কিন্তু একটা আত্ম উপলব্ধি, হতাশা। তো ভোটটা যখন হতো সবার সঙ্গেই হতো, সবাই মিলে ঠিক করতো আমরা কাকে চাই, সবাই মিলে ভুল করাও কিন্তু একটা ইয়ে আছে, সবাই মিলে একটা ভুল করব, এটাও কিন্তু তাদের একটা অধিকার আছে ভুল করার। ভুল করতে করতে শুদ্ধ করবে, সমস্যা তো নাই। কিন্তু একজন মানুষ যখন করবে, তখন তারটা ভুল হতে পারে, শুদ্ধ হতো, এটা সে রিপেয়ার করবেন কেমন করে আপনি? তো এখানে যে জিনিসটা ছিল, সবচেয়ে প্রথম কাজ ছিল এই সরকারের একটা নির্বাচনের দিকে অগ্রসর হওয়া। কিন্তু এই সরকারের এবং উপদেষ্টাদের অনেকেরই মধ্যে একটা আচরণ আছে, একটা চেষ্টা আছে, যেটা আমরা বুঝতে পারি, যে ওনারা মনে করতেছেন যে যতদিন থাকা যায়, যদি 2 মিনিটও বেশি থাকা যায়, 2 মিনিট তো আরাম অনুভব করলাম, উষ্ণতা অনুভব করলাম, 2 মিনিটে ওই যে 2টা সিগনেচার করতে পারি, কিছু আসলেও আসতে পারে, সমস্যাটা কি? তো এই যে একটা টেন্ডেন্সি ওনাদের মধ্যে, এখন আপনি যে কথাটা বললেন, যে কথার মধ্যে আমি উত্তরটা পাই আর কি, যে এইগুলি লাগিয়ে দেওয়া হয়েছে যেন ওই আলোচনাটা কম হয়। নির্বাচনী প্রক্রিয়ার দিকে যাওয়ার যে আকাঙ্ক্ষা সাধারণ মানুষের, সেই আকাঙ্ক্ষাটা যাতে চাপা পড়ে যায়, এই জন্য এগুলো করানো হচ্ছে। আমি মনে করি ক্লিয়ার অ্যান্ড সিম্পল। দেখেন, আমি কিন্তু আগেও বলেছি যে কথাটা জাহেদ বললেন, যে যুক্তিগুলি কি, দাবিগুলি, আমি কিন্তু দাবি যুক্তি নিয়ে আলোচনা করছি না, কিন্তু সবাই আসছে, এতেও প্রমাণ হয় না এই দাবিটা ঠিক, এটাও আমি জাহেদের সঙ্গে একমত। কিন্তু আমার কথাটা হলো কি, লোকে আসে কেন? আসে দুটা কারণে। একটা কারণ হলো যে আসলে পরে চাপটা দেওয়া যায়, আর দ্বিতীয়টা হলো অতীত উদাহরণ দেখে আসে। সেই উদাহরণগুলি কে তৈরি করছে? এই সরকার তৈরি করছে। দেখেন, এটা তো বোঝাই যায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে, এটা তো সরকার চাইছে করার জন্য, তার জন্য একটা অজুহাত দরকার ছিল। ওই আন্দোলনটা, পুরো আন্দোলনটা ছিল একটা পাতানো আন্দোলন। এটা কে না বুঝে বলেন? এত বড় একটা সিদ্ধান্ত ডক্টর ইউনূস কমপক্ষে আমার জানা মতে, আমি যতটুকু মনে করতে পারি, কমপক্ষে 3টা ইন্টারন্যাশনাল মিডিয়াকে সে বলেছে যে তার সরকারের কোনো পরিকল্পনা নাই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার। হ্যাঁ, উনি বলেছেন। এখন উনি যখন এই কাজটা করবেন, তাকে ওই সংবাদ মাধ্যমগুলো প্রশ্ন করবে না? আপনি তো বলছিলেন, আপনি করলেন কেন? তো তার জন্য একটা অ্যালিবাই দরকার, যে আমি কেন বলবো। তখন সে বলছে, তোমরা একটা নাটক করো, আমি বলবো ওদের চাপ আমি করে নিচ্ছি। এবং এই নাটকটা হয়েছে সম্পূর্ণভাবে সরকার প্রযোজিত, হাসনাত আবদুল্লাহ পরিচালিত এই নাটক, 2 দিন 2.5 দিনের নাটক শেষ হয়েছে সফলভাবে। এখন এই সাফল্য যদি অন্য স্টুডেন্টদেরকে, জগন্নাথ কলেজকে, নার্সদেরকে উদ্দীপ্ত করে, দোষটা কার বলেন আপনি? এবং আমি যদি এটাও মনে করি যে এটাই সরকার চাইছে, যে এটা আমি করুন, আরও কিছু লোক উদ্দীপ্ত হবে, রাস্তায় নামবে, এই আলোচনায় কেউ করবো না, ভাই। এগুলো তো বোঝা যায়। আমরা আগে গল্পটা আমরা দেখি নাই, যখন কোনো একটা ইস্যু যখন উঠে আসছে, ওটাকে থামানোর জন্য এই কোনা দিয়ে একটা ঘটনা বাই করে, ওইখান দিয়ে একটা বাই করে, ওটা নিয়ে যে নাচানাচি চলে মিডিয়াগুলি। তো আপনি একটা কথা বলেন, আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই, হয়তো এটার সঙ্গে এটা প্রাসঙ্গিক কিনা আমি জানি না, কিন্তু আমরা যখন নিউজ করি, আমরা তো আপনাদের একসঙ্গে কাজ করছি, আপনার সঙ্গে আমি কাজ করছি, আমরা কি বলতাম যখন একটা রিপোর্ট হতো না, পরের দিনই বলতাম। কিন্তু আমি তো ওনার সঙ্গে কাজ করি না, তো আমি বলছি, অনেকবার বলছি, এই যে রেমান, এটা ফলো আপ কই,
আমরা কিন্তু ফলো আপ খুঁজতাম যে আজকে যে ঘটনাটা ঘটছে কালকে তো এটা কিছু না কিছু অবশিষ্ট থাকবে, সেটা কোথায়? আচ্ছা বলেন, খালেদা যে দেশে আইলো, এয়ারপোর্ট থেকে তো বাসা পর্যন্ত যাইতে লাগলো 3.5 ঘন্টা, যেটা নাকি হাইটা গেলেও এর অর্ধেক সময় যাওয়া যায়। 3.5 ঘন্টা কি কেমন লাগলো? তাকে অভ্যর্থনা জানানোর জন্য এত লোক রাস্তায় ছিল না? এই যে লোকগুলি ছিল, তাদের আবেগ, এই রিপোর্টের ফলো আপ কি? কোনো ফলো আপ রিপোর্ট কিন্তু নাই। কেন নাই? কারণ তখন তো অলরেডি হামিদ মিয়া গেছে, ওই ইস্যুকে কেন্দ্র করে হাসনাত ভাই খারাই গেছে, আইবি ইস্যু আসলো, পটাপট কতগুলো ইস্যু নিয়ে আসছে কিন্তু ফলো আপটাকে থামানোর জন্য। কারণ ওটা ফলো আপ করলে কিন্তু নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে, এই দাবিটা আসবে। ওই দাবিটা আমি শুনতে চাই না ভাই। ওই নির্বাচনের কথা শুনলেই এদের মাথা খারাপ হয়ে যায়। ওই একটা ছোট্ট একটা যদি আমাকে আধা সময় দেন, একটা জোকস বলি আর কি, অনেক আগের কথা। এই পাকিস্তানে একবার সামরিক শাসক ছিল জিয়াউল হক, সে কিন্তু আর্মি ম্যান ছিল, ছোটো ছোটো চুল রাখতো। তো সে আইসে নিয়ে বলছে আমি কিন্তু খুব শিগগিরই নির্বাচন দিয়ে দেবো। তারপরে আর দেয় না। এখন তার এখানে এক নাপিত চুল কাটতে যায় নিয়মিত, আর্মিও তো 7 দিন 10 দিন পর কাটে। আর চুল কাটতে যায়, যে নাপিত বলে কি যে স্যার ইলেকশন কবে দেবেন? জিয়াউল হক কিছু বলে টলে না। তো আশেপাশে কয়েকজন লোক শুনছি, এই তুমি প্রতিদিন একই প্রশ্ন করে কোনো, ওই কি স্যার ওনার চুল তো ছোটো ছোটো, ওই ইলেকশন কবে দেবেন বললে পরে চুলগুলি খাড়ায় যায়, তখন আমার কাটতে সুবিধা হয়। এখন আমাদের উপদেশের সাথে এই অবস্থা, বুঝছেন? ইলেকশনের কথা শুনলেই মাথা খারাপ হয়ে যায়। তো এখন এই জন্য এটাকে থামানোর জন্য নানা রকম তাই নারে করতেছে। ভাই এই নির্বাচন দেবে তো ভাই 3 মাসের মধ্যে ইলেকশন দিচ্ছে বাংলাদেশ, 3 মাসের মধ্যে। আপনি কি পাইছেন এক সংস্কার? আগের গভর্নমেন্টে দেখলাম কিছু গণতন্ত্রের কথা বললে গিয়ে উন্নয়ন, আর এখানে গণতন্ত্রের কথা বললে গিয়ে সংস্কার। কে সংস্কার করবে? আলী রিয়াজ সাহেব সংস্কার করবে, বদিউল আলম মজুমদার সাহেব সংস্কার করবে। বদিউল আলম মজুমদার সাহেব এই দেশে ছিল, বিদেশের নাগরিক, সে দ্বৈত নাগরিক, উনি কি সংস্কার করছে দেখি নাই? হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে মানুষের ক্ষুধা নিবারণ করে দিচ্ছে, দেখি না কার ক্ষুধা নিবারণ হয়েছে? দেখিনি আমরা এগুলো? তখন তো আমরা এই দেশে ছিলাম। নির্বাচন করবে ছিলেন উনি তো বদিউল আলম মজুমদার সাহেবের সঙ্গে, কতটুকু সংস্কার করতে পারছে উনি বলুক। জি নুরুল হক নূর, আসলে আমি আমার সাবেক সহকর্মী, আমাদের বস মাসুদ কামাল তার বক্তব্যটা শুনছিলাম। আসলে অনেক ঘটনা যেগুলো আসলে তখন বলা যায় না, এখনও অনেক কথা মানে বলা যায় না, বলতে পারি না নির্দিষ্ট জায়গা থেকে। আপনারা রাজনীতিবিদ, আপনারা হয়তো বলেন এই যে কথাগুলো ফলো আপ কেন হচ্ছে না, নতুন করে কেন ইস্যু তৈরি করতে হবে, এবং রাজনীতিবিদরা, আপনি তো রাজনীতিবিদরাও তো মনে হয় ফলো আপ করে না। আসলে ওই যে এত ইস্যু মানে আসতেছে একের পর এক ইস্যু, তো এর মধ্যে এখন কোনটা রেখে কোনটা আপনার টকশোতে কথা বলে মাঠে কথা বলে এরকম একটা অবস্থা। মাসুদ কামাল ভাই শুরু থেকে একই ট্র্যাকে একটা লাইন থেকে অনেকগুলো ভবিষ্যৎবাণী করে কথাবার্তা বলছেন, অনেকে শুরু থেকে গালি দিচ্ছেন হয়তো, এখন আবার দেখতেছেন না ভদ্রলোক যা কথা বলছে লাইন তো ওই দিকেই, যেটা আমি শুরুর দিকে বলেছিলাম। শুরুর দিকে আমরা একটা মোহে পড়েছিলাম, একটা ফ্যাসিনেশনের মধ্যে ছিলাম যে আমাদের বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন প্রফেসর ইউনুস স্যারের নেতৃত্বে একটা সরকার হলে বাংলাদেশে আমরা চাঁদের দেশে চলে যাবো, একেবারে আমাদের জীবনযাত্রার মান অন্যরকম উচ্চতায় চলে যাবে। আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাব, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার থাকবে, মানুষের মধ্যে বৈষম্য থাকবে না, সামাজিক দ্বন্দ্ব সংঘাত অনেকাংশে কমে আসবে, এমনি ইউটোপিয়ান মানে জগতে আমরা চলে যাবো। এরকম অনেক কিছু আসলে কল্পনায় ছিল। এটা ঠিক ইয়ং মানুষ, বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করেছি, কাজে আমরা একটা ভালো পরিবেশ চাই, সমাজ চাই, এই আকাঙ্ক্ষা আমাদের মধ্যে থাকতে পারে। কিন্তু গত 9 মাসে অন্যদের মতো ইকুয়েশন মিলাইতে যে পুরোই হতাশ হয়েছি। আমার চেয়ে অন্যদের কথা শুনে, যে আগে বেশ কিছু আমাদের তরুণ পরিচিত অনেকে বলতো যে ভাই দেশে আসবে, এবার দেশে এসে ব্যবসা বাণিজ্য করবো বা আপনাদের সাথে রাজনীতি করবো, দেশের কাজে লাগবো। এমনকি অনেক তরুণ যারা বাইরে যাবে, পাসপোর্ট কিংবা এলটিসি প্রিপারেশন নিচ্ছিল, ভিসা করতেছিল, তাদের অনেক বলছে ভাই এখন দেশে থাকবো। তাদের বাবা মারা বলছিল ছেলেরা চাইলাম যে কানাডা পাঠাবো, বাইরে পাঠাবো,
ওরা দেন দেশে থাকতে চান, বলছি রাখেন। এখন তো এই তরুণরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এত একটা পরিবর্তন করলো, এরা আগামীতে দেশ পরিচালনা করবে, সুতরাং এই মেধাবী তরুণদের দেশে থাকা দরকার। এখন আর সেই সমস্ত তরুণ, আমার কথা না, আপনি একটা জরিপ করে দেখেন, ইন্ডিভিজুয়ালি কথা বলে দেখেন, সেই সমস্ত তরুণরা দেশ নিয়ে 9 মাস আগে তাদের যে আগ্রহ উদ্দীপনা একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল ওই রকমের নাই। এখন সবাই মনে করছে ওই পুরানো পথেই যাচ্ছে। সবচেয়ে হতাশ করেছে আমাদের এই ছাত্র আন্দোলনের পরিচিত মুখ তরুণরা উপদেষ্টা হয়েছেন, উপদেষ্টা থেকে দল গঠন করেছেন। দেখেন আপনি, নাহিদ এই আন্দোলনের অন্যতম একজন আইকনিক ফিগার, 7 মাস সরকার উপদেষ্টা ছিল। 7 মাসে 7টা কাজ আছে যেটা দেখাতে পারবে যে আমরা তরুণরা এটা করেছি, তরুণদের যে ডেডিকেশন, কমিটমেন্ট, আমরা যে সংগ্রাম করেছি, আমরা এই গভর্নমেন্ট এই বদলটা করেছি তার মিনিস্ট্রিতে। 7টা না 3টা কাজও দেখাইতে পারবে না দৃশ্যমান। তারপরে ধরেন আরও যে 2জন উপদেষ্টা আছে, একজন এলজেডি সরকারের, সাধারণত আমরা দেখি পলিটিক্যাল গভর্নমেন্টের হেভি সিনিয়র আপনার নেতা ওই মিনিস্ট্রির দায়িত্ব থাকে, একটা এলজিডি মিনিস্ট্রিতে আছেন। দেখেন ওই নিজেদের দলীয় লোকজন এবং ছাত্রদেরকে ধান্দার জন্য ওই মসজিদ আর মাদ্রাসার বরাদ্দ ছাড়া দৃশ্যমান কোনো কাজ নেই। নগর ভবনে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন সমস্ত কার্যক্রম ওই ছাত্রদের দেখবেন দৌড়দৌড়ি, সচিবালয় থেকে একেবারে ওই আপনার সিটি কর্পোরেশন। মানে একটা জিনিস হয়েছে যে এই যে একটা অসম্ভব রকমের আশাবাদী তরুণ যারা ভালো কিছু করবে আশাটা করেছিল, তাদেরকে ধান্দাবাজির মধ্যে ভালোভাবে ঢুকিয়ে দিতে পেরেছিল। তো এই দিক থেকে বলছি একটা হতাশ হচ্ছি। এখন মাসুদ কামাল ভাই সহ যে কথাগুলো বলছে, আমরা যেটা বলছি যে গত 9 মাসে আমি বলে আমার আশা আকাঙ্ক্ষা এরকম একটা জায়গা, একটা ফ্যাসিনেশন থেকে আমি এখন শঙ্কার জায়গায় আছি যে আমরা দেখতে পেলাম যে আমাদের একমাত্র আপনার স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টে অবস্থিত আমাদের পোর্ট, এই যে চট্টগ্রাম পোর্টকে দুবাই ভিত্তিক কোম্পানি বলা হচ্ছে ডিপিওয়ালকে, কিন্তু এটা প্রকৃত অর্থে মার্কিন কোম্পানির একটা পার্টনার কোম্পানি এবং ওদেরই এখানে ইনভেস্টমেন্ট এবং এটার সাথে অনেক ধরনের অনেক কিছু জড়িত আছে। সেই কোম্পানিকে এই চট্টগ্রাম পোর্ট দিয়ে দেওয়া হচ্ছে, মানে পোর্টের অ্যাক্সেস দিয়ে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশের কি সংকট তৈরি হতে পারে সেটা আপনারা বুঝতে পারেন। আপনি যাদের নাম বলছিলেন এরা তো একসময় আপনার শিষ্য ছিল নাকি? হ্যাঁ, অনেকে একসাথে রাজনীতি করেছি। রাজনীতিতে আপনার গতিপথ পরিবর্তন হয়, গণনার নামে রাতে মধ্যে আপনার গুরু মারা না, মানে উনি, আপনি তাহলে আপনার শিষ্যদের শিখাতে পারেননি? না, অবশ্যই আমার তো বেশি শেখার বয়স হয়নি, বয়সের শেখাতে পারেননি তাদেরকে? আমি নিজেও তো অনেক কিছু শিখছি ডে বাই ডে। কাজে আমি একেবারে পরিপূর্ণ শিক্ষাবিদ হয়ে গেছি। মাহফুজ আলমের মতো বুদ্ধিজীবী মাস্টারমাইন্ড ডেটাবিদ তো ওই জায়গায় যাইতে পারিনি, যদিও মাহফুজ আমার 3-4 বছর জুনিয়র, কিন্তু তারপর আমি ওই জায়গায় যেতে পারিনি। তাহলে আমি মাস্টারমাইন্ড হয়ে যেতাম। 18 সাল থেকে আন্দোলন করে আসলাম, এই আন্দোলন সংগ্রামে 26 বার অধিক হামলার শিকার হয়েছি। এই ছেলেদেরকে যেটা চাংখার পুলে 2টো বাসা ভাড়া আপনার আমরা দিতাম ছাত্রদেরকে, হলে থাকতে পারতো না। যাই হোক, এই সমস্ত কথা না বলে আমি যে বিষয়ে ছিলাম, বন্দরটা দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের এই কক্সবাজারের রিজনকে ব্যবহার করে মিয়ানমারের সহায়তা পৌঁছানোর নামে একটা আপনার তথাকথিত মানবিক করিডোরের নামে আপনার আমাদের ভূখণ্ড দিয়ে দেওয়া হচ্ছে, বন্ধ করা হয়েছে। আমাদের সেন্ট মার্টিনের কি অবস্থা সেগুলো নিয়ে অনেকদিন ধরে কথা হয়েছে। তো এই সমস্ত দিক থেকে এবং বড় একটা রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা যখন মির্জা আব্বাস সাহেব এই কথা বলে, তখন আমরা আসলে একটা শঙ্কায় ভুগি যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। আমরা কি এই প্রতারণা, এই পরিস্থিতির মধ্যেই সারা জীবন পড়তে থাকবো? আর মাসুদ কামাল ভাই যিনি ইনফরমালি বলেছিলেন যে আমি একটা বিরোধী দল পার্টি করবো, যে সবসময় আমরা যে আসবে তার বিরোধিতা করবো। তাই আমরা তো শুরুর দিকে বলেছিলাম যে এই সরকার আমাদের সরকার, আমরা বসিয়েছি, আমরা সবাই মিলে রাষ্ট্র নির্মাণ করব। এখন আমরা সহ সব রাজনৈতিক দল গত 6 মাস ধরে নির্বাচনে একটা রোড ম্যাপ দাবি করে আসছিলাম, কিন্তু আমরা কোনো রোড ম্যাপ দেখতে পাচ্ছি না। তো সেই জায়গা থেকে এখন নির্বাচন, ভোট এবং গণতন্ত্র নিয়ে একটা নতুন সংকট দেখতে পাচ্ছি, যেটা আমাদের কোনোভাবেই কাম্য ছিল না। জি, ডাক্তার জাহিদুর রহমান, আপনার পরিচয় থেকে আমি গবেষকের কথাও বলেছি। এই যে নূর বলছিলেন করিডোর, বন্দর, কোন দিকে যাচ্ছি আমরা, এই ইস্যুগুলি কি আসলে কি আমাদের জন্য অ্যালার্মিং, নাকি এগুলো রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে বা স্বার্থ না বোনার কারণে, ভাগে না বোনার কারণে এগুলো বড় করে দেখছে? আমি করিডোরের কথা বলি, পোর্টের কথা পরে আসছি। করিডোরের একটা সুস্পষ্ট পরিকল্পনা আমি দেখি। মানে আমরা যখন বাইরে থেকে দেখব আমাদের দেখার ধরন একই, এবং আমরা তাই দেখব, তাই ইন্টারপ্রিট করবো যেটা দেখা যাচ্ছে। ভেতরে কি হচ্ছে আমি আসলে জানি না। এবং বাইরে থেকে আমরা দেখছি এটা নিয়ে একটা কুয়াশা, একটা ধোঁয়াশা তৈরির চেষ্টা। যেমন ধরুন, প্রথম পররাষ্ট্র উপদেষ্টা বলছেন আমরা করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, টার্মস অ্যান্ড কন্ডিশনস কী হবে সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে, তাই তো? ওনাকে আমরা চিনি, অনেক দিন থেকে চিনি, মানে দূর থেকে বলছি আর কি, ব্যক্তিগতভাবেও খানিকটা পরিচয়ও আছে। মানে উনি এত স্টুপিড, আমি স্টুপিড শব্দটা জেনে শুনে বলছি, উনি করিডোর বোঝেন না, এবং উনি করিডোর দেবে এই সিদ্ধান্ত সরকার নেয় উনি বলে ফেলেছেন।
আর যদি সেটা হয়ে থাকে ওনার চাকরি যাওয়া উচিত ছিল কিন্তু, ইজন্ট ইট? কারণ পরে প্রেস সচিব এসে বলল, না আমরা তো এরকম কিছু কোনো রকম কোনো করিডোরের সিদ্ধান্ত হয় নাই, আমরা আমাদের এখান থেকে লজিস্টিক্স সাপোর্টটা করে দেবো। ব্যাপারটা এরকম, আপনি বলছেন আপনি তো ভাত খেয়েছেন বলে, না আমি তো ভাত খাই নেই, আমি চাল পানিতে দিলাম, ওটাকে ফোটালাম, সিদ্ধ করলাম, তারপর খেয়েছি। উনি যা বললেন এটা আসলে করিডোর। আচ্ছা, এরপর এখন প্রধান যিনি, ওনাকে আমি ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজার বলি আর কি, জনাব খলিল। মানে একই পদে এত ওজন আমি আসলে আর দেখি নাই। উনি আগেই মন্ত্রী ছিলেন, প্রথম মন্ত্রীর পদমর্যাদায় হাই রিপ্রেজেন্টেটিভ অফ রোহিঙ্গা। তারপর ওনার জন্য বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের জন্য একটা পদ তৈরি করা হলো, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। ছিল মনে হয়, ছিল একবার, ছিল। আচ্ছা, ওই যে তারেক সিদ্দিকী যেটা হোল্ড করতেন। উনি এনএসএ ছিলেন না, সিকিউরিটি, উনি ছিল প্রাইম মিনিস্টারের সিকিউরিটি অ্যাডভাইজার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার না, এনএসএ প্রথমবার। ওই প্রজ্ঞাপন আরেকটা বিরাট ব্যাপার, মানে বাংলাদেশের ট্রেডিশনালি প্রাইম মিনিস্টাররা মানে ডিফেন্স মিনিস্ট্রিটা একেবারে কবজা করে রাখেন, কিন্তু ডক্টর খলিল এতই এফিশিয়েন্ট এবং এতই বিশ্বস্ত যে তাকে ওটাও সামলাতে দায়িত্ব দিয়েছেন, তাকে সাহায্য করবেন, প্রজ্ঞাপনে লেখা আছে। সো মিস্টার খলিল এরপর আসলেন, এসে উনি লাস্ট যে বললেন এর মধ্যে অনেকগুলো অ্যালার্মিং কথা আছে, ওনার মুখ থেকে জানতে পেরেছি আমরা কেয়ার করি না আমার সীমান্তে কে আছে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি জান্তা সরকারকে কি এখনো রেকগনাইজ করি একটা সরকারের? উত্তর হচ্ছে করি। কেউ কেউ করে না। ইউরোপের কয়েকটা দেশ কিন্তু ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, যেটা সুচিত দল এনএলডির নেতৃত্বে হয়েছে, এনইউজি বলে সংক্ষেপে, এনইউজিকে স্বীকার করে। তো ঠিক আছে, আমি তোমাকে খুঁজি না, আপনি ওটা করছেন। আপনি জান্তা সরকারকে যে রেকগনাইজ করেন, কারণ জান্তা সরকার উনি বলছেন যে ওনাকে চিঠি দিয়ে বলছে যে তুমি আরাকান আর্মির সাথে ধরম মহরম কেন করছো। ওরা কিন্তু এটা তাদের শঙ্কা জানিয়েছে এবং তারা প্রতিবাদ জানিয়েছে। আবার আপনি একটা নন স্টেট অ্যাক্টরকে বলছেন আমি তার সাথে সম্পর্ক রাখবো, কার কি আসে যায়? মানে ব্যাপারটা এরকম, আমাদের শান্তি বাহিনীর সাথে যদি তাদের দখলে যেত, ভারত বলবে আমার সীমান্তে যে আছে শান্তি বাহিনীর সাথে যখন ছিল, আমার কি আসে যায়? আমি তো আবার বলছি আমি কিন্তু তার সার্বভৌমত্ব স্বীকার করি। উদ্ভট সব কথাবার্তা না উনি বলছেন বসে বসে। উনি বড় পণ্ডিত মানুষ, শুনেছি, বড় ডিগ্রি আছে, বিরাট ক্যারিয়ার আছে, ফার্স্ট হয়েছেন সব সময়। আপনি একটা নন স্টেট অ্যাক্টরের সাথে কথা বলছেন, চুক্তি করছেন, আর বলছেন আপনি মিয়ানমারের সভরেন্টি আপনি মানেন। আমরা স্টুপিড না। আরো ভয়ঙ্কর কথা আছে, উনি ওনার ওখানে বলছেন রাখাইন প্রভিন্সের যে অথরিটি তৈরি হচ্ছে, আসলে এটা একটা সরকার, সোজা বাংলা কথা। ওখানে কিন্তু অনেক খেলা হচ্ছে। সেখানে বাংলাদেশ নেগোশিয়েট করছে যে রোহিঙ্গাদেরকে ওই সরকারের নিতে হবে, তাহলে আমরা আসলে করিডোর টরিডোর দেবো কিনা ভাববো, ইত্যাদি ইত্যাদি। ধরে নিলাম আরাকান আর্মিটা মানলো, টেকনিক্যালি ধরলাম, কারণ এখন তো একটা করিডোরে কিছু সাহায্য তার লাগবে। জান্তা সরকার যে এটার বিরুদ্ধে আছে, ইটস ক্লিয়ার, তাদের এয়ার পাওয়ার আছে, ও এসে বমিং করতে পারে। তার মানে আমার বটম লাইন হচ্ছে, আপনি আসলে দেশকে পরিকল্পনা করে একটা যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন, আর ধারণা করছেন এই যুদ্ধটা সীমান্ত সংঘর্ষ হবে। যুদ্ধ যদি হয়, ইলেকশনের আওয়াজ যে তুলবে, কি হবে বলেন তো? ভারতে খেয়াল করেছেন না, যখন পাকিস্তানের সাথে সংঘর্ষ হলো, বিরোধী দলটা সব সহ মোদির পিছনে দাঁড়িয়ে গেছে, উপায় নাই, সব এখন মোদি যা বলেছে ঠিক করেছে। তো সরকার যদি এই পরিস্থিতি তৈরি করতে পারে, আমাদের কারো কেউ যদি এটার বিরুদ্ধে একটা কথা বলে, আমরা কিন্তু দেশদ্রোহী হয়ে যাব। সো উই আর হেডিং টুয়ার্ডস দ্যাট। এবং এই ডামাডোলের মধ্যে আমি এটুকু স্বীকার করি, আমি ডক্টর ইউনূসের বক্তব্যটা শুনলাম অ্যাবাউট দ্য চিটাগং পোর্ট, আমি খুব কনভিন্সড তা বলছি না, আবার বিদেশি কাউকে যে একেবারে আনাও যাবে না তা বলছি না, কিন্তু পোর্ট একটা স্ট্র্যাটেজিক জায়গা, যেটা নূর বলছে এটা ট্রু। কারণ দেখবেন মোংলা পোর্টের পরিচালনা এবং এটার এস্টাবলিশমেন্টকে তৈরি করবে, এটা নিয়ে চায়না এবং ভারতের মধ্যে ভীষণ ঝামেলা হয়েছিল। সো পোর্টকে খুব হালকাভাবে দেখার ব্যাপার নাই, এটা একটু অবজার্ভ করবো। কিন্তু জরুরি কথাটা হচ্ছে, এগুলো ওনাকে করতে কে বলেছে? টেকনিক্যালি তো ওনার ডিসেম্বরে ইলেকশন হইতে পারে না। ডক্টর ইউনূসের কথা মতে উনি একটা কথায় স্টিক করছেন, সেটা হলো যদি কম সংস্কার হয়, ছোট প্যাকেজ বড় প্যাকেজ, ছোট প্যাকেজ হলে ডিসেম্বরে নির্বাচন, বড় প্যাকেজ হলে 6 মাস বেশি লাগতে পারে। তো ধরে নিলাম ছোট প্যাকেজ হবে, বিএনপি সহ অনেকে তো খুব বেশি সংস্কার মানছে না। একটু বলে রাখি, মাসুম ভাই আমাকে একটু ছোট খোঁচা দিয়েছেন, এটা একটু জবাব। সংস্কার নিয়ে আমি যে কমিশন, আমি তো আমার ঐক্যমত্য কমিশনে নাই, ওইটা ওনারা কি করতে পারছেন, এটা আসলে ঐক্যমত্য কমিশনের কাজ। ওই যে ওনারা দুজন কিন্তু ওনাদের সাথে বসেন টসেন। আমার যে কমিশন ছিল সেখানে আমার জায়গা থেকে যতদূর চেষ্টা করা যায়, যেগুলো দরকার, এটা একটা ডকুমেন্ট, এটা এখান হোক বা পরে হোক, কখনো না কখনো একটা রেফারেন্স হিসেবে কাজে লাগবে। কিন্তু যে কথাটা বলছিলাম, আপনার কাজ ধরে নিলাম যে বিএনপি সংস্কার মানলো না, কম মানলো, তো ডিসেম্বরে নির্বাচন, ডিসেম্বরে কয়দিন বাকি আছে? তারপরে এই পলিসি ডিসিশনগুলো নিচ্ছেন কেন? অ্যান্ড ফাইনালি, যেটা সবচেয়ে জরুরি কথা, আপনি কি
বলতে পারেন এই যেখানে দুইটা পলিটিক্যাল পার্টির মানুষ আছেন, ওনাদের দল কি এই করিডোর সমর্থন করেছেন? বিএনপি করেছে, বা সরকারের এক্সটেনশন মনে করি আমি এনসিপি করেছে, ইন্ডিপেন্ডেন্ট যেসব অ্যানালিস্ট আছে তারা কেউ করেছে? আমি একজন ভদ্রলোককে দেখেছি, একজন মানুষকে দেখেছি যেটা হোল হার্টেডলি, উনি আরো অ্যাগ্রেসিভলি পারলে এখনই যুদ্ধ বাঁধিয়ে দিবেন এরকম চান। এছাড়া একজন ব্যক্তি, এর বাইরে আমি কাউকে দেখিনি। তো আপনাকে কেন জামাত তো আরাকান স্টেট চেয়েছে, আচ্ছা সেটা একটা ইয়াস দ্যাটস ট্রু, এবং চায়নার কাছে গিয়ে আরাকান স্টেট স্বাধীন মুসলমানদের জন্য আরাকান স্টেট চেয়ে এসছে। তো ওটা আছে। তো এই করিডোর নিয়ে মেজর কেউ নাই, কিন্তু আপনি করতে যাচ্ছেন, করবেন। এবং গোজামিলের ভাষা একটা কথা মনে রাখবেন, আপনি যখন গোজামিল দেন, আমরা প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে মাঝে মাঝে দেওয়ার সময় আমরা নিজে বুঝি আমরা আসলে রাইট জায়গায় নাই। গোজামিল মানেই হচ্ছে আপনি রাইট জায়গায় নাই। সো সরকার গোজামিল দিচ্ছে, এবং এটা ট্রু, নানান আচরণে ইন্টারনালগুলো নিয়ে মাসুদ ভাই তো দুর্দান্ত বলেছেন, সেইগুলোর সাথে কিছু এই ধরনের ইস্যুও, মানে একটা না একটা যাতে কাজে লাগে, নানান দিকে আপনি নানান ফ্রন্ট খুলছেন, আরও এগুলোকে ডেভেলপ করছেন যাতে ইলেকশন নিয়ে আওয়াজ কম হয়। এটা একেবারে কনভিন্সিং ব্যাপার। জি, মজিবুর রহমান মঞ্জু, একবার সরাসরি নির্বাচনের দিকে যেতে চাই। নির্বাচনের যেই দাবিগুলো ছিল, যে বক্তব্যগুলো ছিল, সেগুলি থেকে সরে যাওয়া রাজনৈতিক দলগুলো কেন আসলে এগুলোকে করছে, মানে সরে যাওয়ায় সহায়তা করছে কেন? আলোচনা যে ডালপালা গজিয়েছে এখন, কিছু কিছু জায়গায় যদি আমরা কিছু কথা না বলি তাহলে অনেক আলোচনা মানে পূর্ণাঙ্গতা পাবে না আর কি। যাই হোক, আপনি যেটা বলেছেন আমি আগে সেটাই বলি, সেটা হচ্ছে ইলেকশন হবে না, বা আমরা যদি সরকারের ভাষ্য বলি এখন পর্যন্ত। আচ্ছা এক সেকেন্ড মঞ্জু ভাই, আমি একটা ছোট্ট একটা জিনিস মনে পড়লো। ধরেন সরকার ইলেকশন ঘোষণা করলো, এখন ওখানে ব্যারিকেড তো সবার জন্য, আমি গেলে ব্যারিকেড, কিন্তু ধরেন হাসনাত সার্জিসরা গিয়ে তফসিল ঘোষণা হয়েছে, এটা বাতিলের দাবিতে যমুনায় চলে গেল, তারপর তারা এসে শাহবাগ ব্লক করে ফেললো, তফসিল বাতিল, ইলেকশন হবে না। আচ্ছা ওটা তো আগে বলাই হয়েছে যে এই বিচার আগে। ঠিক আছে, আমি যেটা বলি সেটা কথাটা বলি, সেটা হচ্ছে এখন পর্যন্ত সরকারের মুখ দিয়ে নির্বাচন পেছাবে বা নির্বাচন হচ্ছে না, হবে না, এটা না। সরকারি ভাষ্য মতে, যেটা জায়েদ ভাই একটু আগে বললেন, যে স্বল্প সংস্কার আর বিশদ সংস্কার, সেই হিসাবে ডিসেম্বর অ্যান্ড দেন জুন, এটাই আমরা এখন পর্যন্ত সরকারের ভাষ্য মতে পাই। ব্যক্তিগত আলাপ আলোচনায় আমরা যে সমস্ত উপদেষ্টাদের সাথে যারা একটু সেন্সিবল তাদের সাথে আলোচনা করেছি, তারা বলেছেন যে আমরা এই পরিস্থিতিতে আর মানে ইলেকশন দিয়েই আমরা এখন যেতে চাই। এখন কথা হচ্ছে এখানে যে বিশ্লেষণগুলো এসেছে, যে নানা কার্যক্রম, সন্দেহ, সংশয়, যেমন বিএনপি কিন্তু প্রচুর সন্দেহ সংশয়ের মধ্যে আছে, যে 5 বছরের ক্ষমতা বাড়বে, নির্বাচন করতে চায়, নানা রকমের বিষয়। এখানে নুরুল হক নূর অনেকগুলো বিষয় বলেছেন, যে হতাশার বিশদ একটা দিক উঠে এসেছে। হতাশার দিক তো আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যখনই কোনো আলোচনা করব, আমরা কোন পরিস্থিতিতে ছিলাম এবং এই সরকারটা কোন পরিস্থিতিতে এসেছে, এবং এরপরে এই সরকারটাকে আমরা যাদের হাতে ক্ষমতা দিয়েছি তাদের অবস্থাটা কি। এখন ধরেন আমরাই তো তাদেরকে প্রশ্ন তুলি নাই, তারা যখন গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, তারা যখন আমাদেরকে রাস্তায় নামতে বলেছেন, তখন তো আমরা তাদেরকে প্রশ্নবিদ্ধ করি না। এত অল্প বয়সের ছেলে বললেই আমরা রাস্তায় নামবো কেন? এত অল্প বয়সের ছেলেরা বললেই আমরাই করেছি, এত অল্প বয়সের ছেলেরা রেমিটেন্স বন্ধ করছে, আমরা কেন বলবো? ফর্মুলা তো আমরাই। এখন আমরাই প্রশ্ন তুলছি যে এত অল্প বয়সের ছেলেরা কেন মন্ত্রিত্ব পালন করবে। ধরেন একটার পিছনে একটা যুক্তি দিলে হয় কি, এটা আর আপনি সমাধানে পৌঁছাতে পারবেন না। যেমন খুবই একটা ভ্যালিড কোশ্চেন, আপনি দেখবেন যে আমাদের যে সমস্ত আমলারা বঞ্চিত হয়েছেন, ধরেন যেই আমলাটাকে অন্যায়ভাবে তাকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে রাখা হয়েছে, তাকে কিন্তু দীর্ঘ 15 বছর কোনো প্রমোশন দেওয়া হয় না। এখন তাকে প্রমোশন দিয়ে যখন এডিশনাল সেক্রেটারি পর্যন্ত সে হয়েছেন, এখন তাকে আর সচিব করা হচ্ছে না, তার ভ্যালিডিটি হয়ে গেছে, তার সব কিছু নর্ম পূর্ণ হয়েছে, বলা হচ্ছে উনি তো ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি দায়িত্ব পালন করেন নাই, সেজন্য তাকে এখন সেক্রেটারি করা যাবে না, অভিজ্ঞতা কম। ফলে পুরানো রিটায়ার্ড লোকদেরকে এনে বিভিন্ন সচিবালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন ওই ভদ্রলোক বলছেন যে আমাকে তো ওই কাজটা করতে দেওয়া হয়নি, আমি অভিজ্ঞতা পাবো কোত্থেকে, এই দায়টা কি আমার? আবার তারা যখন বলছেন যে একজন মন্ত্রী যিনি জীবনে মানে কোনো ধরনের দায়িত্ব পালন করেন, উনি তো মন্ত্রিত্বের দায়িত্ব পালন করছেন, তাহলে উনি কিসের ভিত্তিতে করছেন? এই যে যুক্তি পাল্টা যুক্তিতে যদি আমরা যাই, তাহলে আমাদের এই সরকারের যে ফরমেশন, এই সরকারের যে চরিত্র, এটা প্রত্যেকটা পদে পদে আপনি প্রশ্ন তুলতে পারবেন। সেই জন্য আমি যেটা মনে করি যে সার্বিকভাবে আমরা যেই মানে আলোচনা, পর্যালোচনা, সমালোচনার জায়গায় গিয়েছি, এটা সত্য যে দেখেন
আমরা যদি এতক্ষণ যেহেতু নেগেটিভ আলোচনাগুলো হয়েছে, আমি একটু পজিটিভ আলোচনা করছি এই জন্য যাতে আমাদের আলোচনাটার একটা সমাধান আমরা পৌঁছাতে পারি মাঝখানে। সেটা হচ্ছে দেখেন, মানে একজন সরকার পক্ষের লোক থাকা ভালো। না না না, না বিষয় হচ্ছে কি, আমরা যখন এই আলোচনাগুলো কম্প্যারিজন করে করব তখন আমাদের কাছে সুবিধাটা দাঁড়াবে। দেখেন যে ডক্টর ইউনূস চিটাগংয়ে ব্রিজ উদ্বোধন করতে গেলেন, সেখানে কারো ভিত্তিপ্রস্তরে কারোর নাম লেখা নাই। তাহলে এটা একটা নতুন আমরা দেখতে পাচ্ছি যে নতুন প্রবণতা, যে আমাদের কিছু শেখানো হচ্ছে এইটা। দ্বিতীয় হচ্ছে আপনি দেখবেন এত মিছিল, যেটা নূর নিজেই বলেছে যে সে 100টা কতটা জানি সে হিসাব করেছে, এখন সে বলছে আমি আর হিসাব করতে পারছি না, এটা 300 পার হয়ে যাবে, আমি কোথায় যেন শুনলাম সে বলেছে। অর্থাৎ 300টার মতো আন্দোলন হয়েছে বাংলাদেশে, এবং বেশিরভাগ আন্দোলনই হয়েছে রাজধানীর একেবারে প্রাণকেন্দ্র ঘুরে। এটা নেগেটিভ দিক আপনি যেমন ধরেন কালকে যদি আপনার ধরেন জগন্নাথের লোকদের কোনো বাধা দেওয়াই হলো না, তাদেরকে ঠান্ডা পানি দেওয়া হলো, ধরেন আসলো তারা একদম, তাদেরকে কাচ্চি বিরিয়ানিও যেটা জাহেদ ভাইরা খেয়েছেন ইয়াতে শাহবাগে, সে ধরনের কাচ্চি বিরিয়ানি পরিবেশন করা হলো, এবং এরপরে তারা হয়তো লাফ দিয়ে যমুনার ভিতরে, মানে ওই শ্রীলঙ্কার মতো বা শেখ হাসিনার বেডরুমে যেভাবে ঢুকে গিয়েছে লোকেরা গণভবনে, সেভাবে ঢুকলেন, তখন আমরা কি বলতাম? তখন আমরা বলতাম যে এই যে বানরকে লাই দিয়ে মাথায় তোলা হয়েছে। অর্থাৎ এই পরিবেশ পরিস্থিতি যেটাতে আমরা যাচ্ছি, এখানে আপনি ওদেরকে ঠান্ডা পানি দিলেও সমস্যায় পড়তেছেন, গরম পানি দিলেও সমস্যায় পড়তেছেন, সব দিকে এক ধরনের সমালোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাটাতে আছি, টোটালটাই কিন্তু একটার সাথে আরেকটার আপনি মিল খুঁজে পাবেন না। আপনি যখনই ঠান্ডা পানি দিয়েছে তারা, তখনই কিন্তু সমালোচনাটা হয়েছে, এবং এরপরে যখন ঠান্ডা পানি দেবে না, প্রত্যেকবারই তার কিন্তু এটা রেফারেন্স হিসাবে আসবে। তো আপনি যেই কথাটা তুলেছেন সেটা হচ্ছে এই নির্বাচনের জায়গায় এখন পর্যন্ত আমরা সরকারের যে পজিশন দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশনের যে গতিপথ দেখতে পাচ্ছি, আমাদের দাবি হচ্ছে এই ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইন বিটুইন একটা নির্বাচন করা সম্ভব, এবং সরকার যদি আন্তরিক হয়, আমরা আজকেও আপনার এই ঐকমত্য কমিশনের সাথে বসেছি, একটা ফান্ডামেন্টাল কিছু সংস্কার দিয়ে করা যাবে। তবে সবচাইতে ভয়ঙ্কর প্রশ্ন যেটা আমার কাছে, এই ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি দিয়ে আপনি কিভাবে নির্বাচন করবেন, নির্বাচন করতে পারবেন কিনা, বা যেটা জাহেদ ভাই বলেছেন যে নির্বাচনের ডেট নয় ঘোষণা হলো, ঘোষণা হওয়ার পরে যে পরিস্থিতি তৈরি হবে, তখন যদি দেখা যায় যে আপনি পরিস্থিতি ম্যানেজ করতে পারছেন না। এখানে ঢাকা কলেজ, সিটি কলেজের মারামারি আপনি মানে ম্যানেজ করতে পারেন না। বিএনপির যখন বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে কোনো আসনে, কিংবা যেখানে জামাত বা বিএনপির কড়া প্রতিদ্বন্দ্বিতা হবে, কিংবা আমি তো এখনও দেখেছি যে নুরুল হক নূর অভিযোগ করেন যে তার এলাকায় বিএনপির লোকেরা তার পোস্টার লাগাতে দেয় না, তাকে বাধা দেয়। কি নূর, ঠিক আছে আপনার যে অভিযোগ? ওগুলো কিছু জায়গায় হচ্ছে। যাই হোক, তো এখন তো নির্বাচন আসেই নাই। তো এখন যখন এই ধরনের কাজগুলো হবে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কার পক্ষে থাকবে? আমি তো একটা ধারণা করি যে ইলেকশনের ডেট ঘোষণা হওয়ার সাথে সাথে পুরা দেশ, যারা শক্তিশালী দল আছে, পুরা দেশে দেখা যাবে যে প্রথম শক্তিশালী আর দ্বিতীয় শক্তিশালীর মধ্যে একটা গন্ডগোল শুরু হবে। এবং সেই গন্ডগোল যদি আজকে যদি মানে জগন্নাথ কলেজের মানে একটা মিছিল সামলাতে না পারে পুলিশ, ঢাকা শহরের মধ্যে সর্বোচ্চ শক্তি যেখানে আর্মি পুলিশ সবই তো এখন আছে, তাহলে ইলেকশন যখন শুরু হবে তখন কিভাবে এটা কভার করবে? এই জন্য আমি মনে করি আমাদের এই বিস্তারিত আলোচনা সমালোচনার চাইতেও আমাদের ফোকাস করা উচিত যেখানে, সেটা হচ্ছে যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিটার জায়গায় কিভাবে এটাকে আপনি এক জায়গায় আনবেন। এই সরকারকে যদি আপনি মনে করেন, বা আমরা নিজেরাও মনে করি এই সরকারের মানে যথেষ্ট দক্ষতার অভাব আছে, তাহলে আমি তো মনে করি সর্বপ্রথম একটা শক্তিশালী সরকার গুরুত্বপূর্ণ। একটা শক্তিশালী সরকার আগে নিশ্চিত করতে হবে, কারণ এই সরকারের দেখেন একটু 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 বুঝতে চাই এখানে সরকার আরেকটি মানে নির্বাচনের আগে আরেকটা সরকার, দেখেন ইন্টারিম গভর্নমেন্ট অতীতেও যতগুলো হয়েছে প্রত্যেকটাকে কিন্তু একটা পর্যায়ে এসে রিশাফল হয়েছে। কেন হয়েছে? কারণ তাদের ইফিসিয়েন্সি ইভ্যালুয়েট করতে হবে। আমাদের এখানে এই পর্যন্ত প্রফেসর ইউনূস তার যে উপদেষ্টা পরিষদ যেখানে আছে, সেখানে কারো ব্যাপারে উনি কিন্তু কোনো রদবদল করেন নাই। একটু আগে জাহেদ ভাই যেটা বলেছেন, আমি তো মনে করি পররাষ্ট্র উপদেষ্টার এই প্রসঙ্গে ওনার কি বলে এই যে করিডোর প্রসঙ্গে উনি যে কথা বলেছেন, এই কথার ভিত্তিতে এই লোকের মন্ত্রণালয়ের দায়িত্ব থাকতে পারে না। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা সেদিন কি বলেছে যে আব্দুল হামিদের যাওয়ার পিছনে যদি কারো দোষ থাকে তাদের শাস্তি না দিলে উনি পদত্যাগ করবেন। আচ্ছা, আব্দুল হামিদের যাওয়া বিষয় নিয়ে কি এখন কোনো আলোচনা শুনেছেন? কোনো ওই যেটা মাসুদ কামাল ভাই বলেছেন ফলো আপ, মাসুদ কামাল ভাইয়ের কাছে কোনো ফলো আপ আছে?
আব্দুল হামিদের ইস্যু কিন্তু নাই, আলোচনার মধ্যেই নাই, কমিটি হয়েছে। কমিটি হয়েছে। ঠিক আছে, তো এখন দেখেন আজকে জগন্নাথ ইউনিভার্সিটির ইস্যুটাকে কেন মাহফুজ আলম একজন তথ্য উপদেষ্টা, ওনাকে কেন ফেস করতে হয়েছে? সেখানে বুঝলাম যে আপনার শিক্ষা উপদেষ্টা নাই, শিক্ষা সচিব কোথায়, আপনার ইউজিসি কোথায়, যেগুলো যে রিলেভেন্ট। আর সবচেয়ে আরও অদ্ভুত ব্যাপার যে শিক্ষক, ছাত্র, কর্মচারী সবাই মিলে এসে আন্দোলন করছেন। মানে এই জায়গাগুলো বাংলাদেশে একটা নতুন ফেনোমেন আমরা দেখতে পাচ্ছি। তো আপনি যেটা বলেছেন ইলেকশনের ব্যাপারে, আমি খুবই কনসার্ন যে সরকারের পক্ষ থেকে আমার মনে হয় না যে এখন পর্যন্ত আমরা সুস্পষ্ট কোনো কিছু দেখেছি। আমরা যেগুলো দেখেছি আমরা এক ধরনের সন্দেহ সংশয় করছি, কিন্তু সবচাইতে বেশি গুরুত্ব দেওয়ার জায়গা হচ্ছে আমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আরেকটা বিষয় খুবই সেন্সিটিভ, আমি না বলে পারছি না, সেটা হচ্ছে এই ধরনের এন্টারিম গভর্নমেন্টের সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আমাদের সেনাবাহিনীর, কিন্তু আমরা এখন দেখছি সেনাবাহিনীর ভূমিকাটা এখানে খুবই মানে মৌন একটা ভূমিকা। কারণ আইন শৃঙ্খলা রক্ষার জায়গায় সেনাবাহিনীকে আমরা খুব তৎপর দেখছি না। এখন আপনি যদি সেনাবাহিনীর তৎপরতা না থাকে নির্বাচন কিভাবে করবেন? এবং সেনাবাহিনীর সাথে যদি সরকারের কোনো মানে যোগাযোগ ব্যবস্থা বা এক ধরনের সমন্বয়হীনতা থাকে, তাহলে এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই উন্নত হবে না। জি। সুতরাং আপনি যদি বলেন নির্বাচনের অনিশ্চয়তা, আমি কিন্তু ওই জায়গাটাতে অনিশ্চয়তার জায়গাটা দেখি। জি, মাসুদ কামাল, ঐক্যমত কমিশন, ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার, নতুন সংস্কার, এবার সরকার একটা কথা বলছে মুজিবুর রহমান মঞ্জু, এবং রাজনীতিবিদদের নিজেদের মধ্যে সংশয়, শঙ্কা, এই আলোচনা আছে। দেখেন মঞ্জু ভাই যে কথাটা বলছেন না, যে আপনার এই সংস্কার দুর্বল, এটাকে রিসাফল করা যেতে পারে, আমি এটাকে সরকার, হ্যাঁ, আমি এটাকে খুবই সমর্থন করি। খুবই সমর্থন করি এই কারণে যে ডক্টর ইউনূস কিন্তু নিজেই বলেছেন, যে নুরুল কবির সাহেবের সঙ্গে ইন্টারভিউতে বলেছেন যে উনি নিজেই এর সম্বন্ধে কিছু জানতেন না। কাজে যেহেতু ওনার উপদেষ্টারা অনেকে এই প্রফেশনাল লোক না, তারা যখন পারছেন না, উনি ওনাদের কিছু বলছেন না। কেন বলছেন না? কারণ আমি তো নিজেই কিছু জানতাম না, আমি তো নিজেই জানি না। তো সবাই মিলে দেখি কতটুকু কী করা যায়। মানে ভাবখানা এরকম যে ওই যে আপনার নদী, সমুদ্রের পারে বালি দিয়ে কিছু একটা বানাচ্ছে, যদি ভালো না হয় আবার বানাবো। ভাই আপনারা দেশ নিয়ে খেলছেন। যখন আপনাকে দায়িত্ব দেওয়া হলো, আপনি ধরেন আপনি করেন, কথা বলি, আপনি যদি বুঝেন যে আপনি অতটা মানে সবাইকে কন্ট্রোল করার মতো অ্যাঙ্কর না, অথবা অতটা আপনার জানার কিছু ঘাটতি আছে, তখন আপনি কী করবেন? এমন এমন গেস্টকে নিয়ে আসবেন যে আপনার কিছু করতেই না হয়, কেউ কিন্তু বুঝবেন আপনার দুর্বলতাটা কী। আর উনি কী করছেন, উনি এমন এমন লোককে নিয়ে আসছেন, যেহেতু উনি নিজে জানেন না কিছু, এমন এমন লোককে নিয়ে আসছেন যারা নাকি ওনার চেয়ে অথর্ব। আবার ওটা ই করছেন, আত্মতৃপ্তি পাচ্ছেন যে আমি পারি না, আমি নতুন, ওনারা আর কী পারবে, ওনাদের আমি কী বলবো। তার মানে উনি কাউকে না বলার সিদ্ধান্ত নিয়েছেন। যে লোক না বলার সিদ্ধান্ত নেয় তার কাছ থেকে মঞ্জু ভাই আশা করতেছেন যে উনি সব চেঞ্জ করবেন। উনি তো চেঞ্জ করবেন না। যদি কেউ সিদ্ধান্ত নেয় যে আমি সংশোধিত হব না, তাহলে আপনি কেমন করে বেশ সংশোধিত আপনি করবেন? উনি তো সিদ্ধান্ত নিয়ে আসছেন। ভাই ওনার কথাবার্তা, সত্যি কথা বলতে ওনার কথাবার্তাটা আমি আসলে বুঝি না। মানে হয়তো হইতে পারে আমাদের জ্ঞান ট্যান কম, বুঝি না কী কয় না কয় আমি বুঝি না ভাই। সারা দুনিয়া ওনাকে নিয়ে হইচই করে। আমি এটা প্রাসঙ্গিক না, এটা প্রাসঙ্গিক না। আমি একটা অপ্রাসঙ্গিক একটা কথা বলি আপনাকে, ওনার সম্পর্কে বলি। উনি বলে না যে 3-0 নিয়ে উনি করতেছেন। ভাই 3-0 কী বলেন তো দেখি? শূন্য বেকারত্ব, শূন্য কর্মসংস্থান, হ্যাঁ, মানে কি বলে এটাকে? শূন্য দারিদ্র, শূন্য কর্মসংস্থান আর শূন্য কার্বন ইমিশন। আচ্ছা, শূন্য দারিদ্র আর কর্মসংস্থানের মধ্যে পার্থক্যটা কি বলেন আপনি? যদি বলতেন যে মানতাম, আমি খুশি হইতাম যদি বলতেন যে শূন্য পারমাণবিক অস্ত্র, মানতাম। বলতেন শূন্য আর্মস, বলতাম। পৃথিবীর তো দুঃখের মূল গ্রন্থ এইগুলি। ওটা বলে না কেন? তারাই তাকে নার্সিং করে। যারা অস্ত্র বানায়, যারা অস্ত্র কোম্পানি সারা দুনিয়ায়, তারাই তো ওনাকে নার্সিং করে, তারাই তো ওনাকে উঠে রাখছে যে তোমরা এইগুলি নিয়ে থাকো, অস্ত্র নিয়ে আলোচনা করার দরকার নেই। কার্বন নিঃসরণ হলেই তো এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি। ঘটনা ওটা এখানে ভাই, এইগুলি বলেন ওনারা। আমরাও নোবেল পেয়ে গেছে আর কোনো আলোচনার মধ্যে রাখি না। যেমন আমি বলি না যে বাপ নিয়ে কোনো সমালোচনা হবে না, কারণ বাপ তো আলটিমেটলি। এখন উনি নোবেল পেয়ে গেছে, ওনার নিয়ে কোনো সমালোচনা করা যাবে না।
নোবডি ক্যান গো আনচ্যালেঞ্জ, নোবডি। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি মাথায় আনতে না পারবেন ততক্ষণ পর্যন্ত দেশের কিছু করতে পারবেন না। কারণ যাকে আপনি সম্মান দিচ্ছেন সেই তো দেশের 12টা বাজাচ্ছে। আজকে বলতেছে এই যে উনি তো বললো না, কারণ আমি বুঝলাম না, ওটা বলতে যে আবার আটকে গেলো অথবা মানে খেয়ে হারাই ফেলছে বোধহয়। এই যে বন্ধন নিয়ে প্রশ্ন করলেন, বন্ধন নিয়ে কিন্তু বলার চান্সই পেল না, সময় পেল না, ওরা বলতে দিয়ে এটা নিয়ে বলুক। আপনি বলেন, ভাই, এটা ভয়ঙ্কর জিনিস। কি অজুহাত দিচ্ছে, কি শুধু উনি তো বানায় মানে বলে শুদ্ধ কিনা এই অর্থনীতি হৃৎপিণ্ড হলো এটা, আমাদের হৃৎপিণ্ড খারাপ হলে আমরা বাইরে যাই চিকিৎসা করে, ভালো ডক্টরের কাছে যাই, আমাদের এটাকে ভালো ইয়ে কাছে আনতে হবে। তো ভালো তো আমাদের দেশে সবচেয়ে খারাপ চলতেছে কি বন্দর, আমি তো মনে করি সরকার। তো বাইরে থেকে একটা সরকার নিয়ে আসবো নাকি আমি? এই জন্য তো আমেরিকার লোক আনতেছে, কিন্তু আপনারা সেটা পছন্দ করতেছেন না। বাইরে থেকে আমেরিকার সরকার নিয়ে আসবো? আমাদের প্রধান উপদেষ্টা নিজে বলে আমি জানি না কিছু, তো যে জানে এরকম একটা গভর্নমেন্ট নিয়ে আসবো আমরা এখানে, আনবো? ভাই এইগুলি কি কথা? আপনি তো ডাক্তারই আনতে পারেন না, উনি আবার ডাক্তার সাহেব, বিদেশি ডাক্তার এটা আসবে না কিন্তু। তো আপনি যদি বলতেন যে ঠিক আছে আমরা একটা হাসপাতাল করলাম, এখানে বিদেশি ডাক্তাররা থাকবে, আমার রোগীরা বাইরে যাবে না, সবাই দেশে চিকিৎসা করবে, তাহলে বুঝতাম। আনতে পারবেন না তো, আনতে পারবে? তো যেখানে আপনি একটা বিদেশি ডাক্তারই আনতে পারেন না, মানে রিয়েল হৃৎপিণ্ডের চিকিৎসার জন্য একজন ডাক্তার আনতে পারেন না, কারণ এটা আনার প্রয়োজন নাই। আমাদের ডাক্তাররা এফিসিয়েন্ট, আমাদের ডাক্তাররা ভালো পারে। যারা বিদেশে যায় এরা আসলে চিকিৎসার জন্য যায় না, এরা যায় এখানে, এটা হলো মেডিকেল ট্যুরিজম বলে ওটাকে, তারা ওখানে একসাথে অনেক কাজ করে। আমাদের ডাক্তাররা যথেষ্ট পারে, কিন্তু আমাদের বন্দর কি চলে নাই, বাইরের থেকে আনতে হবে। আবার সুন্দর যুক্তি দেয়, ওরা আসবে, এসে বানিয়ে টানিয়ে দিয়ে এক পর্যায়ে তারা চলে যাবে। কেন যাবে? তারা আমাদের ভালোবাসে না? ভালোবাসে? পৃথিবীতে কোথাও পুঁজির বিনিয়োগ হবে কিন্তু তারা মুনাফা করবে না, এটা হয়। পুঁজির ধর্ম যেটা না, ওরা এখানে পুঁজি বিনিয়োগ করবে কেন? কারণ আমরা এখানে বাঙালি আছি, রেমান আছে, মাসুদ কামাল আছে, আমাদেরকে এত ভালোবাসে যে এদেরকে উন্নত করার জন্য তারা আসতেছে। ভাই এই মহান লোক এদের আসিল কই? জি, নুরুল হক নূর। কামাল ভাই সাংবাদিক হিসেবে আসলে অনেক কথাই বলেন, রাজনীতিবিদ হিসেবে আপনারা কতটুকু কি বলতে পারেন আসলে? না, এই একটা ইথিক্সের জায়গা থেকেও আমি মনে করি যে যারা ডুয়েল সিটিজেন, তারা বিশেষ করে আমরা যেটা অনেকদিন ধরে আলাপ আলোচনা হচ্ছে যে দ্বৈত নাগরিকত্ব যাদের আছে তারা বাংলাদেশের সম্ভবত সংসদ সদস্য হতে পারেন না। ভাই এরকম একটা বিধান আছে, সংসদ সদস্যই হতে পারেন না। সেখানে মন্ত্রীর পদমর্যাদা এই সরকারের এই আপনার উপদেষ্টা এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী মিলিয়ে বোধহয় আছে 26-27 জন, তার মধ্যে 14 জন আছে যারা ডুয়েল সিটিজেন। এই 14 জন, এবং যখন আপনি একটা দেশের নাগরিকত্ব নেন তখন আপনাকে অ্যাকনলেজ করতে হয় যে আপনি ওই দেশের প্রতি আপনি আনুগত্য প্রদর্শন করবেন। তো এইখানে যে পশ্চিমা নাগরিকত্ব প্রাপ্ত যে 14 জন, তো বাংলাদেশের আগে তো ওইখানকার প্রতি একটু লয়্যালটি দেখাবে। তো সেই ক্ষেত্রে ওই যে আপনার যদিও এই জাহিদ ভাই সংস্কার কমিশনে ছিলেন, ঠিক আছে, মতভেদ থাকবেই, কিন্তু এই যে এইখানে মাঝখানে আমরা দেখলাম যে বিভিন্ন আইডিয়া, এখানে নতুন নতুন আইডিয়াও নিয়ে আসা হলো এবং একেবারেই বিনিয়োগের নহর বয়ে যাচ্ছে এখানে, আমরা পরিস্থিতি দেখানো হলো। পরে পত্রপত্রিকার রিপোর্ট হলো যে বোগাস, কারণ আমরা তো বিদেশি দেশে কথা বলি, বারবারই বলতেছে যে উইদাউট ইলেক্টেড গভর্নমেন্ট বিনিয়োগকারী আস্থা পাবে না। এখন দেখেন দেশের বিনিয়োগকারী অনেক ব্যবসায়ীরা মানে খুব নিয়ে বললো যে ভাই আমি তো টাকা আছে, আমি বিনিয়োগ করতেছি না, আমি যে একটা নতুন ব্যবসা শুরু করব, কিংবা আমার ফ্যাক্টরিতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, আমি যে নতুনভাবে শুরু করব, আমি তো টেনশনে আছি যে আমি আবার শুরু করলাম, আবার যদি হামলা হয়, আবার যদি ভাঙচুর হয়, তো তাহলে আমার তো পথে বসে যাওয়া লাগবে, আমার ব্যাংক লোন ট্যাঙ্ক লোন নিয়ে। তো নিজ দেশের বিনিয়োগকারীরাই নিরাপদ না, তারাই শঙ্কায় আছে। টাকা পয়সা অনেকে ব্যাংক থেকে উঠাইয়া বা যা আছে মনে করেন নিজের সেফ মতো রাখছে, বিদেশি বিনিয়োগকারী নিয়ে আসতেছেন। তারা কি পাগল নাকি? আপনার বিনিয়োগকারী নিয়ে আসছেন, ওই দিন এখানে বাটার মতো একটা ইন্ডাস্ট্রিয়াল চেইন, তাদের শোরুম ভাঙচুর হয়, কেএফসির সাইনবোর্ড হলো, দোকানপাট ভাঙচুর হয়, এর মধ্যে তারা এখানে বিনিয়োগ করবে? এত বিদেশিরা পাগল নাকি? তো আপনি আগে নিজের দেশের পরিবেশটা ঠিক করলেন না, ব্যবসায়ীদের নিয়ে বসলেন না, বা আপনাদের কি কি সমস্যা আপনারা ব্যবসা করেন সেইটা আপনারা করলেন, আপনারা বিদেশিদের আপনারা সুযোগ সুবিধার জন্য ইকোনমিক জোন টোন দিয়ে দেওয়ার জন্য করতেছেন। ওই একই আপনার বলা চলে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর আমরা ফর্মুলা দেখতেছি। এবং সবচেয়ে আমি এই ধরনের প্রফেসর ইউনুস যেটা বলে, আমাদের কাছে একটা মোহ, আমরা একটা ফ্যাসিনেশনের মধ্যে ছিলাম, কিন্তু ধীরে ধীরে সেটা ফিকে হয়ে যাচ্ছে। যেটা যে এই সরকার এসে আপনার
উপদেষ্টাদেরকে 15 দিনের মধ্যে সম্পদের হিসাব দিতে বলছিল। কয়জন উপদেষ্টা দিয়েছে? তাদের সেই সততা আছে? দিয়েছে কেউ 15 দিনের মধ্যে? কেন দেয়নি? কেন লুকোচুরি এখানে করা লাগবে? তারা বলেছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব জমা দেওয়ার জন্য। এই গত বছরের আপনার 30 নভেম্বর পর্যন্ত ডেট ছিল। রাজনৈতিক সরকার আমরা জানি যে আমলাতন্ত্র কিংবা এই সরকারি চাকরিজীবী, যেটা দীর্ঘদিন ধরে আমরা দেখলাম যে আপনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার যারা এএসপি লেভেলের, তাদেরকে একটা করে থানা দেওয়ার জন্য অনেকদিন ধরে আলাপ আলোচনা হচ্ছিল। ওসিরা সেটা আপনার বাধা দিছে, যার কারণে হয় নাই। রাজনৈতিক সরকার চিন্তা করে যে এরা যদি সব আমার বিরুদ্ধে খেপে যায়, ইলেকশন সমস্যা হবে, তো রাজনৈতিক সরকার এই সমস্ত সুবিধা টুবিধার কথা চিন্তা করে জায়েদ ভাইয়ের মতো, যেটা এটা বাস্তব যে সব কথা বলে না, সব সিদ্ধান্ত নেয় না। তো সরকার যে সিদ্ধান্তটা নিল আপনার দুর্নীতি নির্মূল করার জন্য, সুশাসন নিশ্চিত করার জন্য, সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব আপনার ওয়েবসাইটে থাকবে, সেটা সরকার নিশ্চিত করতে পেরেছে। বরং আমি 2 জন উপদেষ্টা কথা আহম্মক হয়ে গেছি। আমি একবার বললাম যে মালয়েশিয়াতে আমাদের ছাত্রদেরকে আপনার আপনার মামলা দিয়েছিল, ছাত্র তরুণদেরকে যারা আন্দোলন করেছিল, অ্যাম্বাসেডর, সেই অ্যাম্বাসেডর স্টিল ওখানে আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এবং যারা গুরুত্বপূর্ণ জায়গা, যে মরক্কোর রাষ্ট্রদূতের তো কাজকর্ম দেখেছেন, তো এরকম যারা এখনো বিদেশি মিশনে আছে, অনেককে সরানো হয়নি। দেশের মধ্যে যারা আগের আপনার এই প্রশাসন চালাইতে হলে সচিবদের চেয়েও আপনার এই যে 10টা বিভাগ, 10 বিভাগের 10 জন বিভাগীয় কমিশনার কিন্তু গুরুত্বপূর্ণ, হোল বিভাগকে তিনি অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করেন। সেই বিভাগীয় কমিশনাররা এখনো এই সরকারের অতিরিক্ত সচিব কিংবা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছে, কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তো 2 জন উপদেষ্টাদের কথা শুনে ব্যাকরণে মেকেনে তারা বলছে ওদেরকে দিয়ে ভালো কাজ করানো যায়, ওরা ভয়ে থাকে। তার মানে তারা একটা কম্প্রোমাইজ করছে। কম্প্রোমাইজটা এমনি এমনি করে নাই, মাল পানি নিয়ে পুনর্বাসন করছে। যেখানে আমরা বলছিলাম যে এই আমলাতন্ত্র থেকে শুরু করে ব্যবসায়ীদের সব ক্ষেত্রে পুনর্বাসন করা হচ্ছে। এমনকি আপনি এই বিপ্লবী ছাত্র নেতাদের কথা বলেন, ভাই মঞ্জু ভাই, ঠিক আছে, সিম্পাথি থাকতে পারে, সিম্পাথি আমার চেয়ে আরো বেশি ছিল না, কারণ এই ছেলেদেরকে বলা চলে তাদের রাজনৈতিকভাবে তৈরি করেছে বিশ্ব। হ্যাঁ, মঞ্জু ভাই সেখানে ডোনেশন আছে, মঞ্জু ভাই আমাকে দিয়েছিল, আমি ওদেরকে দিয়েছি। এই যে ইশরাক ভাই, তাবিদ ভাইদের কাছে পয়সা নিয়ে এদের বাসা ভাড়া দিয়েছি। বিএনপির নেতাদের এই আন্দোলনের মধ্যে বলছি যে আমি তো জানি যে এই তাদের ডিভাইস চেঞ্জ করা, নতুন ডিভাইস কিনে দেওয়ার টাকাটা দিল্লি থেকে সালাউদ্দিন ভাই এখানে পাঠিয়েছিল, ওই আপনার বরকতুল্লাহ বুলু পলাতক আরেকজনকে দিয়ে পাঠাইছে, নতুন ডিভাইস কিনে দেওয়া লাগবে, ওই টাকাটা পর্যন্ত পৌঁছে দিচ্ছে। আর আজকে তার মাস্টার মাইন্ড এবং এই সমস্ত মানুষের নাম তো তারা জীবনেও নেবে না। তারেক রহমানের সাথে আলাপ করে এই আন্দোলনে কিভাবে ছাত্রদল, যুবদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন হামলা হয় ছাত্রদল যেন ব্যান কার্ডের মতো দাঁড়িয়ে থাকে, ওই দিনই ছাত্রলীগকে বিতাড়িত করতে হবে, এই সমস্ত ফর্মুলা আমরা দিয়েছি, আমরা সেটা ইমপ্লিমেন্ট করেছি। আজকে বলছি যে এই জন্য বলছি যে আমরা অনেক কিছু জানি, বলতে চাই না, কিন্তু মঞ্জুবের কথা প্রেক্ষাপটে বললাম আমাদেরও আবেগ ভালোবাসা ছিল, কিন্তু গত কয়েক মাসের যে আচরণ এবং সবচেয়ে যে সরকারের প্রতি যে বলা, আমরা তো, আপনি আমার বক্তব্য দেন শুরুর দিকে পাবেন, আমরা বলেছিলাম প্রধান উপদেষ্টা জাতীয় সংলাপে একমাত্র আমি সবার উপস্থিতিতে বলেছিলাম রাজনীতিবিদদের মুখ কালো হয়ে গেছে যে 2 ইয়ার্সের জন্য সবাই কিনে ন্যাশনাল গভর্নমেন্ট করেন, এই নির্দিষ্ট বলয়ের এই বিদেশি মদতপুষ্ট উপদেষ্টা পরিষদ দিয়ে রাষ্ট্র সংস্কার হবে না, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তব হবে না, বরঞ্চ দেশে একটা 111 হবে। অনেক বলছিল, কথাটা ভালো লাগে নাই, কিন্তু আমরা বলেছিলাম এই দেশে ক্ষমতার চেয়ারে যে বসে ওইটার প্রতি তার মোহ তৈরি হয়, মহব্বত তৈরি হয়, ছাড়তে চায় না। তো এখন আমি বললাম, আজকে বললাম নর্মাল প্রক্রিয়া এই দেশে ইলেকশন হবে না, আপনি লিখে নেন, হবে না আন্দোলন, এবং আরো দেখেন সামনে কি পরিস্থিতি তৈরি। কিন্তু আমরা যদি ন্যাশনাল গভর্নমেন্ট করতে পারতাম, এইখানে সকলের স্টেক থাকলে এই আন্দোলনকারীদের, অভ্যুত্থানের অংশীজনদের এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতো না। কাজে এখনো আমরা যেটা বলবো, আমার তারপর আপিলটা থাকবে, আমরা সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, প্রফেসর ইউনূসের মর্যাদাকে বিশ্বে আরো উঁচু করে ধরতে চাই। তিনি একটা এই কর্তৃত্ববাদী শাসনের পরে, একটা গণ অভ্যুত্থানের পরে একটা দেশে ইতিবাচক পরিবর্তন এনেছেন, বাংলাদেশকে নতুনভাবে এগিয়ে নিয়েছেন, এইটা তার নামের পেছনে যুক্ত হোক, আমরা এটা চাই। কিন্তু তার যে টিম খুব ভালো টিম আমরা মনে করি না, সেজন্য মঞ্জুবের সাথে এইখানে একমত। জায়েদ ভাই যেটা বলেছেন, যদি প্রকৃত অর্থে তার কাছে আমরা এখন যেতে পারি না, কারণ তার কাছে ওই যে বলয়ের লোকেরা তাকে ঘিরে রেখেছে, হাসিনারকে যেভাবে তার লোকেরা ঘিরে রেখেছিল এবং ভুলভাল বুঝিয়েছে তারেক সিদ্দিকীর মতো লোকেরা। তো এখন এইখানে যদি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন না হয়, তাহলে এই সরকারও আপনার, আমি মনে করি একটা ব্যর্থ সরকারে পরিণত হবে এবং দেশ আরেকটা সংঘাত বা সংকটে পড়তে পারে। ডক্টর জাহিদুর রহমান, ন্যাশনাল গভর্নমেন্টের বিষয়ে এবং আন্দোলনের মাধ্যমেই তাহলে কি এই সরকারের চলে যাওয়া, যেটা আসলে কোনোভাবেই সাধারণ কেউ কামনা করে না, সেরকম কোনো লক্ষণ দেখছেন কিনা? দুটো একটু অ্যাড্রেস করতে চাই। মঞ্জু ভাই যে বলছেন পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা, এটা আমি আসলে একটু রেটারিকলি বলেছি। আমি কোনোভাবেই মনে করি না পররাষ্ট্র উপদেষ্টা ভুল বলেছেন, ঘটনা এটাই সত্য, কিন্তু উনি বলে ফেলেছেন। এরপর যেহেতু নানান সংকট শুরু হলো, তখন এই নানান রকম উদ্ভট ভাষার মারপ্যাচ করা হলো, কারণ শেষ পর্যন্ত এটা এই করিডোরই হয়েছে। আসলে উনি বলছেন হিউম্যানিটেরিয়ান প্যাসেজ,
আর করিডোর, মানে ইউ আর নট দ্যাট স্টুপিড। মাসুদ কামাল ভাই এই যে বন্দরের কথাটা বলেছেন, মানে আমি বন্দর পক্ষে বিপক্ষের কথা না, এটা আসলে মানে বিনা পয়সায় কোনো চ্যারিটি করতে আসে নাই। ডক্টর ইউনূসের বক্তৃতাতেও ছিল, ব্যাপারটা হচ্ছে ওরা ইনভেস্ট করবে, ইনভেস্ট করার পর উনি একদম সময় ধরে ধরে বলছেন এরপর ওদের সাথে একটা ডিল হবে, তার প্রফিট সহ কত টাকা সে তুলবে, কত বছরের জন্য তাকে পরিচালনার জন্য দিবে। সো একটা সময় কিন্তু সে পরিচালনা করে মুনাফা তুলে নেবে, সে চ্যারিটি করতে আসে না। এটা তো খুব চ্যারিটি করার তো এখানে সুযোগ প্রশ্নই আসে না, সে ওটা তুলে নেবে, তারপর এটা আমাদের ওনারশিপে চলে আসবে। ডক্টর ইউনূস যেটা বলছেন আমি খরচ করলাম না, সার্ভিসটা হলো, সার্ভিসটা বেটার হলো, এগুলোর সাথে আমার একেবারেই দ্বিমত নাই। প্রশ্ন আসলে একটা ওই যে একটা সিকিউরিটির প্রশ্ন আছে। পোর্ট কিন্তু একটা স্ট্র্যাটেজিক জায়গা, কিন্তু আমাদের বন্দর চালিয়েছে, আমাদের বন্দরে কি হয় এগুলো আসলে আমরা জানি, যাদের এসবের সাথে জড়িত আছে তারা খুব ভালো মতো জানেন। এরা ফার বেটার বন্দর পরিচালনা করবে, এটা নিয়ে আমার কোনো দ্বিধা নাই। আবারও বলছি, সিকিউরিটি প্রশ্ন, আর এরকম একটা সরকারি সিদ্ধান্তটা নেওয়ার দরকার ছিল বলে আমার একেবারেই মনে হয় না। ওই যে কেউ বলেন না যে এই সরকার যে সংস্কারের কথা এত বলে, সেটাতেই তার সম্মুখ গতি, আর সবগুলোতে উনি ঝড়ের গতিতে যাচ্ছেন, তাই না? সংস্কার কমিশন কি করছে? মঞ্জু ভাইরা যাচ্ছেন, নূর যাচ্ছেন। আচ্ছা, কিছু আমি এই প্রসঙ্গে বলি, কিছু কিছুর ক্ষেত্রে প্রায় সবাই এগুলো একটু হয়তো খুব কোর না, একমত হয়ে গেছে না, আছে না এরকম কিছু? এগুলো কার্যকর 80% একমত হয়ে গেছে। তো এগুলো কার্যকর করা, কারণ একটা আইন, মানে সরকার যে ঝোলাচ্ছে দেখেন, একটা আইন তৈরি করা কিন্তু সোজা না। আপনি আইনটা বানানো সোজা, নিয়ম আছে, আপনি ওয়েবসাইটে দিতে হবে, এটাকে 2 সপ্তাহ না 3 সপ্তাহ যেন রাখতে হয়, বা জনগণের অপিনিয়ন আছে, তো ওই কাজগুলো শুরু হতে পারতো। তো ওগুলো করছেন না, আপনি ওখানে শামুকের মতো আগাচ্ছেন না, এগুলো এসব করছেন। মুভমেন্টের কথা, নির্বাচন নিয়ে আমিও মনে করি, নির্বাচন নিয়ে ইভেন আমি একটা পাল্টাপাল্টি দেখতে পাই। এখানে একটু যদি সময় হয় 2 মিনিট একটু কথা বলি। খেয়াল করবেন, সরকার একটা গোষ্ঠীকে হাতে রাখার চেষ্টা করছে। এইবার শাহবাগে আসলে মূলত কারা গেল? ইসলামিস্টরা গেছেন, জামায়াত ইসলামী এবং আদার ইসলামিস্ট প্রচুর, আমাদের সামনে ভিডিও আছে, আমরা জানি। এবং আমরা কি এভাবে বলবো যে এই ইসলামিস্টদের প্রচুর ক্ষেত্রে সরকার লাই দিয়েছে, মাথায় তুলেছে অন্যায় করার পরও? এদেশে 100টা মাজার ভাঙা হয়েছে, 100টা, কিচ্ছু ব্যবস্থা নেয়নি। এই দেশে বহু ক্ষেত্রে মেয়েদের ফুটবল খেলা যায় নাই, বাউল গানের আসর অনেকগুলো, 15-20টার কথা আমার নিজের হিসাবে আছে, ট্রেডিশনাল মেলা চলতে পারে নাই, নাটক হতে পারে নাই, এনারা করেছেন। সরকার কখনো কখনো গিয়ে ওটাকে আবার করিয়ে বলছে এই যে আমরা কিন্তু করিয়ে দিয়েছি, মেয়েরা ফুটবল খেলে ফেলেছে, অসুবিধা নাই, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা না। তার মানে আমি এটা দেখছি রাদার মাঠে একটা পাল্টাপাল্টি পরিস্থিতি তৈরি সরকারের একটা অংশ হয়ে বলতেছে। আমি একটু মাসুদ ভাইয়ের মতো এত টাফভাবে না হলেও অন্তত একটা অংশ এটা করবে। এক অংশকে নির্বাচনের জন্য নামতে হবে, আমি মনে করি আসলে সেই পরিস্থিতি আছে, খুব টাফভাবে না হলেও সেটার পাল্টা হিসেবে নির্বাচন চাই না। দেখবেন মানে একদম ফ্রেমিং শুরু হয়েছে। আমি দুজন ধর্ম মানে ইসলামী বক্তারকে কোট করতে চাই, খুব ফলোয়ার আছে তাদের দুজনের। একজন তার সামনে যারা আছেন তার ওয়াজ শুনতে এসেছেন, সবাইকে মোনাজাত করাচ্ছেন, তোরাও বল। তো বলাচ্ছেন কি, এই জমিনে যাতে কোনোদিন ইলেকশন না হয় ডক্টর ইউনূস যতদিন বেঁচে আছেন, আল্লাহ তুমি আমাদের এই নেয়ামত তুলে নিও না। এটা আবার প্রেস সচিব শেয়ার করেছিলেন তার ফেসবুকে, আমি ওখান থেকে এটা পেয়েছি। আরেকজন খুবই ফেমাস, ওনারও প্রচুর শ্রোতা আছে, উনি বলছেন ডক্টর ইউনূসকে নবী রাসূলের মতো করে সিলেক্ট করা হয়েছে। আমরা এই ভিডিওটা অনেকে দেখেছি, হয়তো করা হয়েছে, এবং তাকে ক্ষমতা থেকে যেতে বলা হারাম। বুঝতে পারছেন ফ্রেমিজ? আর 5 বছরের স্লোগান তো চলছেই, এবং সেগুলো আবার গুরুত্বপূর্ণ লোকজন শেয়ার করছে, মন্ত্রীরা হাসতে হাসতে বলছে, আমরা বুঝতে পারছি দ্যাটস এ প্যাটার্ন। ওটা শেষ পর্যায়ে পজিটিভ কথা বলতে পছন্দ করেন মজিবুর রহমান মঞ্জু। জি, আমরা আমি ওই যে ওইটাই এত তো সরকার পক্ষের বক্তব্য দিয়ে শেষ হবে বিষয়টা এমন না, এত সমালোচনা হলো। আমার প্রশ্নটা অন্য জায়গায়। সমালোচনা তো সবাই রাজনৈতিকভাবেই করলেন, দেশের ভালোর জন্যই করলেন, কিন্তু এই সমালোচনার সুযোগটা কি পরাজিত শক্তি নিচ্ছে কিনা? না, এটা জায়গায় আমি আবার স্পষ্ট করে বলতে পারি, পরাজিত শক্তি এখানে খুব বেশি সুবিধা পাবে না। কারণ হয় কি, আমরা অনেক সময় দেখতাম ছাত্র রাজনীতির সময় যখন আমাদের অপোনেন্ট গ্রুপে দুই গ্রুপে মারামারি হতো অভ্যন্তরীণ, আমরা খুব খুশি হতাম। পরে যখন দেখতাম আমাদের সাথে যখন মারামারি লাগছে, তখন দেখছি ওই যে 2 গ্রুপে মারামারি করে যে তাদের একটা শক্তি তৈরি হয়েছে, তখন ওই পূর্ণ শক্তিটা আবার আমাদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। ফলে এখানে যেটা দেখছি আমরা, যে আমাদের যে ফ্যাসিবাদ, যেটা আমাদের মনে দগদগে ঘা তৈরি করেছে, যখনই দেখবেন এই যে এত দ্বিধা বিভক্তি আপনি দেখতে পাচ্ছেন না, কালকে যখন দেখবেন
যে যখনই ফ্যাসিবাদের মোকাবেলার প্রশ্ন আসবে তখন আবার একটা ইউনিটি তৈরি হয়ে যাবে। সুতরাং আমি এখানে খুব বেশি মানে অনেকে হয়তো বলবেন যে এই বিভেদ দেখে এই ধরনের আমাদের এই যে নানা আলোচনা দেখে হয়তো ফ্যাসিবাদের লোকেরা খুশি হতে পারে, কিন্তু এখানে আমি খুশি হওয়ার প্রশ্ন দেখি না। যখনই একটা প্রত্যাশা জাগ্রত হয়, ডক্টর ইউনূসের কাছে আমাদের প্রত্যাশাটা পাহাড় সমান, ফলে ওনার কাছ থেকে আমাদের এই প্রত্যাশার যতগুলো আমরা ঘাটতি দেখছি সেখানে প্রশ্ন হচ্ছে। কথা হচ্ছে এখানে যে আমি বিষয়টাকে একটু ম্যাক্রো লেভেলে দেখি। যে দেখেন একটা মানে পৃথিবীতে খুব গণ অভ্যুত্থানের একদম মূল যে প্রত্যাশা পূরণ হয়েছে খুব কম জায়গায়। বেশিরভাগ জায়গাতে আপনি দেখবেন গণ অভ্যুত্থান বিপ্লব সফল হয় না, ব্যর্থ হয়েছে, প্রতি বিপ্লব হয়েছে, নানা রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিপ্লব করা, ওই যে একটা কথা বলে না, স্বাধীনতা অর্জন সহজ, স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন। আমরা কিন্তু 17 বছর পরে, এটাকে অনেকে তো দ্বিতীয় স্বাধীনতাও বলেছেন, 17 বছর পরে আমরা কিন্তু একটা ফ্যাসিবাদী ইয়ে থেকে মুক্তি পেয়েছি। সেই মুক্তি পাওয়ার পরে এখন আমাদের যে সবাই ইউনাইটেড হয়ে সবাই মানে ঐক্যবদ্ধ, মুক্তিযুদ্ধের পরেও কিন্তু দেখবেন মাত্র 3 থেকে 4 বছরের মাথায় কিন্তু আমাদের স্বাধীনতার স্বপ্ন ফিকে হয়ে গেছে এবং আমরা একটা একনায়কতান্ত্রিক রাষ্ট্রে মানে ঢুকে গেছি। ঠিক আমাদেরকেও এই গণ অভ্যুত্থানের পরে তাত্ত্বিকভাবে ভাবতে হবে যে আমাদের পরবর্তী আজকে 9 মাসের এই জায়গাটায় কার কতটুকু ভুল ভ্রান্তি আছে, কোন জায়গায় আমরা যাচ্ছি, কি অসুবিধার মধ্যে আমরা পড়ছি। দেখেন আমি বলি যে এই যে ধরেন যতগুলো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আছেন, ওনারা কি আজ থেকে 9 মাস আগে ভেবেছেন ওনারা ভাইস চ্যান্সেলর হবেন? আজকে যতজন ডিসি হয়েছেন, সচিব হয়েছেন, বা আমরা যেভাবে এখানে সমালোচনা করছি, যেটা আমাদের মাসুদ কামাল ভাই বলছেন যেভাবে উনি ডক্টর ইউনূসের সমালোচনা করলেন, এই ধরনের সমালোচনা যেভাবে আপনি পেছন থেকে সরকারকে চালাচ্ছেন, এই ধরনের সমালোচনার সুযোগ কি আমরা পেয়েছি? পাই না, আমরা সেটা করেছি। এখন কথা হচ্ছে যে সে ফর এক্সাম্পল আমি এটা বলি যে ধরেন কিন্তু সারিনে প্রেস ক্লাবের সামনে নামানের বক্তব্য, টাইনে হিসেবে নামানের বক্তব্য, সেটা তো সেই আন্দোলন আমরা ছিলাম বলেই তো আমাদের আশাটা জেগেছিল। এবং আমরা তো অবশ্যই যে আজকে আমরা যে আলোচনাগুলো করছি এই আলোচনাগুলো কি এখানেই থেমে যাবে? এরপরে যদি কোনো নির্বাচিত সরকার আসে, সেই সরকারের সময় যদি পোর্টের বিষয়টা আসে, সেই সরকারের সময় যদি করিডোরের বিষয়টা আসে, আমরা কি কথা বলবো না? সেখানে তো আমরা বলবো। আমাদের বক্তব্য হচ্ছে বা আমরা যেটা বলতে চাচ্ছি যে সমাধানটা কোথায়? আমরা এই যে আলোচনাগুলো করলাম, আমরা যারা মধ্যপন্থার রাজনীতি করি, আমাদের জন্য বিপদ হচ্ছে যে আমরা এই মাঝামাঝি জায়গাটায় থাকতে চাই। যে এক্সট্রিম আপনি আজকে নূরকে একদম আউট করে দিলেন, কালকে ডাক্তার জাহেদকে আউট করে দিলেন, পরশুদিন কি হবে? সেই জায়গাটা থেকে আমরা ভাবছি যে আমাদেরকে একটা সমাধানের জায়গা দিতে হবে। এবং সমাধানের জায়গাটায় দিন শেষে এটাই যে দেশের রাজনৈতিক পরিস্থিতিটা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিক জায়গায় আনতে হবে, সংস্কারকে কমিয়ে মৌলিক সংস্কারগুলো করতে হবে, বিচারের যে কাজটা শুরু হয়েছে এটা একটু ভালো স্টার্ট করতে হবে, এবং দেন একটা ভালো নির্বাচন আমাদের। অসংখ্য ধন্যবাদ। ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন। মুজিবুর রহমান, মঞ্জুর, নুরুল হক নূর, ডাক্তার জাহিদুর রহমান এবং মাসুদ কামাল, আপনাকেও সুপ্রিয় দর্শক এতক্ষণ যারা আপনারা এই অনুষ্ঠান দেখছিলেন আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।